Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. अजनबी हवाएं बेकरार हैं। अजनबी हवाएं बेकरार हैं, तेरे ही सदाएं आजा आजा। मंजिलों की राहें चाहतों की बाहें कर तुझे बुलाए आजा आजा। तू आजा रगों में समा जा, पुकारे तन्हा दिल तू आजा। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়েছে বিলাসপুর গ্রামের ধান ক্ষেতের ওপর। সুন্দর সোনালি আভা ছড়িয়ে পড়ছে পরপর সারিবদ্ধ হয়ে থাকা ধান ক্ষেতগুলো থেকে। শহরের মানুষ দেখলে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকত, কিন্তু বিলাসপুর গ্রামের লোকজন জানে সুন্দর ফসল হওয়া মানেই আতঙ্ক। হয়তো তাদের মধ্যে কারোর পরিবারের জোয়ান ছেলেকে গ্রাস করবে ওই ধান ক্ষেতের করাল গ্রাস। বটগাছের ছায়ায় বসে ধান ক্ষেতের দিকে উদাস নয়নে চেয়ে আছেন পরাণ জ্যাঠা। বিলাসপুর গ্রামের সব থেকে বয়স্ক চাষি হলেন এই পরাণ জ্যাঠা। বয়স প্রায় 70-এর কাছাকাছি, তবে এখনো শরীরে ভালোই জোর। ধান ক্ষেতের দিকে চেয়ে থেকেই আপন মনে পরাণ জ্যাঠা বলতে থাকেন, বয়স তো অনেক হলো, আমায় এবার তুলে নাও ঠাকুর। এবার যেন ওই সর্বনাশিনী আমায় ডাকে। তবু তো একখান জোয়ান ছেলে, এ বছরটাই বাঁচবে। ও জ্যাঠা, বলি একা বসে বসে কি বিড়বিড় করছো? হ্যাঁ, হঠাৎ গোপালের গলা কানে আসতেই পরাণ জ্যাঠার চিন্তায় ছেদ পড়ে। কি আর ভাববো বলো তো বাপ, ফসল তোলার সময় এলেই আমাদের সকলের তো দুটোই চিনতে। এক, সর্বনাশিনী কোন বাড়ির জোয়ানরে নিয়ে যাবে, আর দুই, সবাই রাজি হবে তো
তাদের নিজেদের ক্ষেতের ফসলের অর্ধেক অংশ নিজের হাতে আগুন লাগাতে। ওটাই যে একমাত্র পথ ওই সর্বনাশিনীর হাতে বাঁচার। চিন্তা করো না জ্যাঠা, আগামীকালের মিটিং এ কিছু একটা উপায় ঠিক বের হবে। এবছর ফলন তো কম হয়েছে, আগুন লাগিয়ে ফসল কেউ নষ্ট করতে রাজি হবে বলে মনে হয় না। আমি যাইবো জ্যাঠা, ভাগনা এসেছে, পুকুরে একটু জাল দিতে হবে। গোপাল চলে যাওয়ায় পরাণ জ্যাঠাও উঠে পড়ে। তবে তার মনটা হঠাৎ কি একটা অজানা আশঙ্কায় কু ডাকতে আরম্ভ করেছে। রাতের গ্রামের নিস্তব্ধতার মধ্যে মাঝে মাঝে শোনা যাচ্ছে রাত জাগা পাখিদের ডাক। সারা গ্রাম ঘুমিয়ে, মায়ের পাশে ঘুমিয়ে রয়েছে একটা বছর 15-র ছেলে। হঠাৎ কি এক অস্বস্তিতে ছেলেটার ঘুম ভেঙে যায়। বিছানায় ধরফর করে উঠে বসে সে। এমন সময় খোলা জানলা দিয়ে ধেয়ে আসা বাতাসের সাথে ভেসে আসে একটা মেয়েলি কণ্ঠ। কেউ যেন খুব কাতর ভাবে কাঁদছে। ছেলেটা বিছানায় বসে মুগ্ধ হয়ে শব্দটা শুনে চলে। গলাটায় কি যেন একটা অদ্ভুত জাদু আছে। শব্দটা শুনতে শুনতে ধীরে ধীরে নিজের মস্তিষ্কের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছেলেটা। আর তারই ফলস্বরূপ বিছানা ছেড়ে নেমে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে ছুটতে থাকে সে। পথটা তাকে এগিয়ে নিয়ে যায় ধান ক্ষেতের দিকে। এবার বোঝা যায় সেই ধান ক্ষেত থেকেই মেয়েলি সুরটা ভেসে আসছে। ছেলেটা গিয়ে থামে একটা ক্ষেতের সামনে। চারিদিক নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। বাতাস যেন কেমন গুমোট মেরে। বিস্মিত চোখ নিয়ে ছেলেটা ধান ক্ষেতের মাঝখানে তাকায়। ওখানে কি ওটা? ক্ষেতের ঠিক মাঝে জমাট বেঁধে আছে একটা কুয়াশা। সেই জমাট বাঁধা কুয়াশার ভেতর থেকেই মেয়েলি কান্নার সুরটা ভেসে আসছে। ছেলেটা কান খাড়া করতেই আবার শুনতে পায়, নিয়ে যা, নিয়ে যা না, সোনার ধান, সোনার ধান নিয়ে যা, নিয়ে যা না। হঠাৎ ছেলেটার শরীরে বিদ্যুৎ খেলে যায়। চোখের মণি দুটো উল্টে যায় তার। আর ঠিক তার পরেই কি এক অমোঘ আকর্ষণে ছেলেটা এক পা করে এগিয়ে যেতে শুরু করে ধান ক্ষেতের মধ্যেকার সেই জমাট বাঁধা কুয়াশার দিকে। যত সে এগোয় তত সেই জমাট বাঁধা কুয়াশার মধ্যে একটা অবয়ব তার চোখের সামনে স্পষ্ট হয়। ধীরে ধীরে দেখা যায় সেটা একটা নারীর অবয়ব। লাল পেড়ে সাদা শাড়ি পরিহিতা, বাতাসে তার চুলগুলো উঠছে। নারী মূর্তি শূন্যে ভেসে আছে। ছেলেটা কাছে যেতেই হঠাৎ তার চোখের দৃষ্টি স্বাভাবিক হয়ে আসে। সম্মোহনের জালও কেটে যায়। সেই মুহূর্তে সে কোথায় আছে বুঝতে না পেরে থতমত খেয়ে এদিক ওদিক চাইতে থাকে। আর তখনই সামনের দৃশ্যটা প্রত্যক্ষ করে তার হৃদযন্ত্রের গতি মুহূর্তে চরম মাত্রায় উঠে যায়। শূন্যে ভাসমান সেই বিভৎস নারী মূর্তি নিজের মুন্ডুটাকে এবার 360 ডিগ্রিতে ঘুরিয়ে বাম হাতের তর্জনীটা তুলে ছেলেটাকে ইশারায় নিজের দিকে ডাকে। সঙ্গে সঙ্গে ছেলেটি সজ্ঞানে অনুভব করে কোনো রকম বাঁধন ছাড়াই তার হাত পা গুলো কেমন যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে। এতটুকু নাড়াতে পারছে না সেগুলো। ছেলেটা একভাবে সেই বাঁধন ছিঁড়ে পালানোর একটা বৃথা চেষ্টা করে চলল। আর তাই দেখে সামনের সেই বিভৎস নারী মূর্তি অট্ট হাসিতে ফেটে পড়ল।
আর সেই সাথে বিস্ফারিত নেত্রে ছেলেটি দেখল তার সামনে শূন্যে ভেসে থাকা নারী মূর্তিটির সারা শরীরে এক অদ্ভুত পচন ধরেছে, মাংসগুলো খসে খসে পড়ছে। যেখান থেকে মাংস খসছে সেখান থেকে বেরিয়ে আসছে সাদা ফ্যাকাশে হাড়, আর সেই হাড়ের ফাঁক দিয়ে কিলবিল করে বেরিয়ে আসছে পোকা। হঠাৎ একটা গগন বিদারী অট্ট হাসিতে ফেটে পড়ল সেই কঙ্কালসার ছায়া। হাসির দমকে চারপাশের ধান ক্ষেত যেন কেঁপে উঠল। এবার পালাবি কোথায়? খুব লোভ তোদের, তাই না? খুব লোভ। এই ধানের প্রতি তোদের খুব লোভ। এই সোনার ফসল ঘরে তুলতে গেলে মূল্য তো দিতেই হবে। এবারে মূল্য দিবি তুই, তোর জীবন দিয়ে এবারে মূল্য দিবি। ক্রমে ছেলেটির শরীর আরো ভারী হয়ে উঠতে থাকে। শত চেষ্টা করেও এক পা নাড়াতে পারে না সে। পালাবার তো পথ নেই। সোনার ধান নিয়ে যাও, একটা রত্ন দিয়ে যাও। কথা শেষ হওয়ার সাথে সাথে নারী মূর্তিটির ধারালো নখযুক্ত হাত দুটো এগিয়ে যায় ছেলেটির দিকে। মুহূর্তে তার চোখ দুটো খুবলে নেয়, আর্তনাদ করে ওঠে সে। ছটফট করতে থাকা তার শরীরে হঠাৎ কি করে যেন আগুন ধরে যায়। তার জ্বলন্ত শরীর বিলাসপুরের বাতাসে একরাশ চামড়া পোড়ার গন্ধ মিশিয়ে ধান ক্ষেতের মাটিতে লুটিয়ে পড়ে, আর তার চিৎকারটা ঢাকা পড়ে যায় এক অশরীরী হাসির রোলে। সেই শব্দ গ্রামের সকলেরই কানে পৌঁছায়। বিলাসপুরের প্রতিটি মানুষ আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে ওঠেন। নিজের পরিবারের সদস্যরা ঠিক আছে কিনা ব্যস্তভাবে সেসব দেখতে থাকেন। ইতিমধ্যে গোপালেরও ঘুম ভেঙেছে। সে উঠে তার ভাগনা সৌরভের ঘরে যেতেই দেখে তার বিছানাটা ফাঁকা আর ঘরের দরজাটা হাট করে খোলা। গোপালের বুকের ভেতরটা ধক করে ওঠে। বুঝতে তার এক মুহূর্ত দেরি হয় না, সর্বনাশের খাঁড়াটা তার পরিবারের উপরেই নেমেছে আজ। সঙ্গে সঙ্গে কিছু লোকজনকে জড়ো করে লণ্ঠন নিয়ে এসে ছোটে ধান ক্ষেতের দিকে। তবে কিছুটা যেতেই দাঁড়িয়ে পড়ে গোপাল। ঠিক ধান ক্ষেতের মাঝখান বরাবর ধোঁয়ার কুণ্ডলি পাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে গোপাল লোক লস্কর নিয়ে ধান ক্ষেতের ঠিক যে স্থান থেকে ধোঁয়া উঠছিল সেইখানে সে হাজির হতেই মাটিতে ধপ করে বসে পড়ে সে। তার সামনেই মাটিতে পড়ে রয়েছে তার ভাগনা সৌরভের অর্ধেক পুড়ে যাওয়া দেহ। বাকি অর্ধেকটা তখন অক্ষত, আর সেটাই তাকে বুঝিয়ে দিয়েছে এ দেহ তার ভাগনা সৌরভের। চোখ দুটো এমনভাবে বিস্ফারিত যেন শেষ মুহূর্তেও দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল, আর তার মুখের ভেতরে গোঁজা রয়েছে সদ্য কাটা একগুচ্ছ ধান। সৌরভ, সৌরভ, আমার কি সর্বনাশ হলো! আর দুপুরে আমার ভাগ্নেটা এসেছিল। ভগবান, ভগবান, তুমি কি করলে? ল্যাবরেটরিতে একটা থিসিস লিখছিল কৃষিবিদ ইধিকা সান্যাল। কিরে, সামনের মাসের কনফারেন্সের জন্য তৈরি তো? সিনিয়র অর্জুন দত্তের গলা শুনে ল্যাপটপ থেকে মাথা তোলে ইধিকা। হ্যাঁ অর্জুনদা,
মোটামুটি আমার কাজ শেষের পথে। এই কনফারেন্সটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে। রিসার্চ পেপারটা অ্যাকসেপ্ট হলে ভারতে কৃষি উন্নতির একটা নতুন দিগন্ত খুলে যাবে। যতই হোক, আজও ভারতবর্ষ কৃষি প্রধান দেশ নামেই বিশ্বে পরিচিত। ঠিকই বলেছিস, ভীষণই প্রয়োজন এই কৃষির উন্নতির। আসলে সমস্যা অনেক আছে। অনেক কৃষক আবার পুরনো পদ্ধতি বদলাতে চায় না, আবার কেউ চাইলেও মূলধন জোগাড় করতে চায় না। আবার অনেক অনেক জায়গা তো এমনও আছে অনেক রকম কুসংস্কার চলে সেখানে। কুসংস্কারের কথাটা শুনে একটু নড়ে চড়ে বসল ইধিকা। বছর 30-এর এই মেয়েটি ভীষণ আধুনিক মনস্কা, যুক্তি দিয়ে সর্বদা বিচার করা পছন্দ করে। কেমন কুসংস্কারের কথা বলছো অর্জুনদা? ধুর, বলিস না। বিলাসপুর নামে একটা গ্রাম আছে, বুঝলি? সেখানকার গ্রামীণ ব্যাংকে আমার মামা, ছোট মামা, বেশ কিছুদিন চাকুরিরত অবস্থায় ছিলেন। গল্পটা আমার মামার মুখ থেকেই শোনা। বিলাসপুর গ্রামে প্রতি বছর ধান কাটার আগে একটা করে নাকি অঘটন ঘটত। গ্রামের কোনো না কোনো পুরুষ মারা যায় বীভৎসভাবে তাদেরই ধান ক্ষেতের ঠিক মাঝখানে, আবার আগুনে পুড়ে। গ্রামবাসীরা তাই ধান পেকে গেলেই নিজেদের জমির প্রায় অর্ধেক ধান নিজের হাতেই আগুন লাগিয়ে দিত। এতে নাকি গ্রামের কোনো পুরুষের প্রাণহানি হয় না বলে তাদের বিশ্বাস। কি অদ্ভুত! নিজেদের কষ্ট করে উৎপন্ন করা ফসল নষ্ট করে দেয়। হ্যাঁ রে, আমি তো সেটাই শুনেছি। আসলে কথা কি বলতো, কিছু কিছু জায়গার এমন কিছু বিশ্বাস থাকে যেগুলোকে আমরা চাইলেও বদলাতে পারবো না। অর্জুনের কথা শুনে বেশ কিছুক্ষণ গুম মেরে বসে থাকে ইধিকা। তারপর বলে, আচ্ছা অর্জুনদা, আমি যদি একবার ওই গ্রামে যাই তাহলে কিন্তু আমাদের পরের মাসের কনফারেন্সটার জন্য অনেক উপকার হবে। ইধিকা বিচক্ষণ মেয়ে, ওর কথাটা বেশ পছন্দ হয় অর্জুনের। সত্যিই তো, বিলাসপুরের মানুষের অন্ধবিশ্বাসের জন্য প্রতি বছর কত ধান নষ্ট হয়। আমাকে তো কিছু কাজে আগামীকালই দিল্লি চলে যেতে হচ্ছে, জানিসই তো তুই। আর তোকে একা ছাড়াটা ঠিক হবে আমার ঠিক ভালো লাগছে না। ম্যাডাম জানতে পারলে কি হবে বলতো? আমার আর রক্ষে নেই ম্যাডাম জানতে পারলে। ওরে বাবা! ইধিকা সান্যাল বিখ্যাত কৃষিবিদ ঈশিতা সান্যালের মেয়ে। সব সময় মেয়েকে বুকে আগলে রাখেন ঈশিতা। আসলে বিয়ের প্রায় 9 বছর পর ইধিকা এসেছিল ঈশিতার কোলে। মায়ের কনফারেন্স থেকে ফিরতে এখনো সপ্তাহ 2 বাকি আছে। আমি ততদিনেই বিলাসপুর গ্রাম থেকে ফিরে আসব। তাছাড়া মায়ের ব্যাপারটা বাপি ম্যানেজ করে নিতে পারবে। তুমি শুধু আমার যাওয়ার ব্যবস্থাটা করে দাও। সকাল হতেই বিলাসপুর গ্রামবাসী ভিড় জমিয়েছে গোপালের ধান খেতে। গ্রামের পুরোহিত নিবারণ চাটুর্যে এক দৃষ্টিতে চেয়ে আছেন সৌরভের আধপোড়া দেহটার পানে। কি দেখছো নিবারণ, যতই কঠিন নিয়ম হোক আমাদের তো পরবর্তী কার্য করতেই হবে। সময় তো আর বেশি হাতে নেই। পরাণ জ্যাঠার কথায় ভাবনায় ছেদ পড়ে নিবারণের। বিলাসপুর গ্রামে অদ্ভুত এক প্রথা আছে। ফসল তোলার আগে এইভাবে যাদের অপমৃত্যু হয় তাদের মুখে গুঁজে দেওয়া ধান ছড়িয়ে দিতে হয় বিলাসপুরের ধান খেতে। তারপর শুরু হয় ফসল কাটা। আর সময় মতো এই কাজটা না করলে আবারও কাউকে বলি হতে হয়। এতদিন এই মৃত্যুর মিছিল শুধুমাত্র বিলাসপুর গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই সৌরভ তো এ গ্রামে ছেলি না, তাহলে ওরে কেন মারলে পিছাসিনি? প্রশ্নটা সত্যি গ্রামের সকলের জন্য বেজায় চিন্তার। ইধিকা ওর মাকে জানায়নি যে ও বিলাসপুর যাচ্ছে, কারণ কোনো গ্রামে ওর মা ওকে একা ছাড়েন না। মাঝে মাঝে ইধিকা ভীষণ অবাক হয়। ওর কাজই তো কৃষি সংক্রান্ত বিষয়ের গবেষণা, সেটার জন্য ওকে বেশি করে গ্রামে তো যেতেই হবে, এটাই স্বাভাবিক। মায়ের এমন আচরণের কারণ ইধিকা বোঝে না, মাও কিছু বলে না ওকে। তাই এবার বিলাসপুর আসার ব্যাপারটা বেমালুম চেপে যায় সে। গ্রামের সেই ভয়াবহ রাতের 3 দিন পরে বিলাসপুর গ্রামে যখন ইধিকা পৌঁছায় তখন প্রায় সন্ধে 7টা।
কলকাতা হলে এই সময় রাস্তায় পা ফেলাই দায় হতো, কিন্তু এটা গ্রাম, তাই শহুরের নিয়ম এখানে চলে না। তাই এখনই রাস্তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে বললেই চলে। স্টেশন থেকে বেরিয়ে রিক্সা স্ট্যান্ডে গিয়ে ইধিকা দেখে দুটো মাত্র রিক্সা দাঁড়িয়ে। ভাই, বিলাসপুর বিডিও অফিসের পাশের গেস্ট হাউস যাবে? ইধিকার কথা কানে যেতেই একজন বছর 18 ছেলে এগিয়ে আসে। হ্যাঁ দিদি, যাবো, কেন যাব না, নিশ্চয়ই যাব। গ্রামের ফাঁকা রাস্তা ধরে রিক্সা চলতে শুরু করে। দিদি বোধহয় এই গ্রামে নতুন এসেছেন? হ্যাঁ ভাই, তোমাদের এখানে চাষাবাদ নিয়ে একটা গবেষণা করতে এসেছি। আচ্ছা ভাই, তোমাদের এখানে শুনেছি প্রত্যেক বছর ফসল কাটার আগে গ্রামের একজন করে পুরুষ খুব অদ্ভুতভাবে পুড়ে মারা যান, এবং সেটাকে আটকাতে হলে গ্রামের প্রত্যেকটা কৃষককে নিজের ফসলে আগুন লাগাতে হয়। বিষয়টা কি ভাই? ইধিকার প্রশ্ন শুনে রিক্সা চালক ছেলেটি চুপ করে যায়। বেশ একটা ঠান্ডা বাতাস বইছে। ইধিকা চারপাশে গ্রামের অন্ধকারে ডুবে থাকা ধান ক্ষেতগুলো দেখতে দেখতে এগিয়ে চলে। হঠাৎ একটা জায়গায় এসে রিক্সাটা থামায় ছেলেটা। হাত দিয়ে দূরের ধান ক্ষেতের দিকে দেখিয়ে বলে, ওই দেখুন দিদি, দেখতে পাচ্ছেন? 3 দিন আগে একটা ছেলেকে ওই ক্ষেতের মাঝখানে পুড়িয়ে মেরেছে পিশাচিনী। জানেন দিদি, ছেলেটা এই গ্রামের নয়, ও এসেছিল মামার বাড়ি বেড়াতে। ধান ক্ষেতের মধ্যে নির্দেশিত সেই জায়গাটার দিকে চাইতেই কেমন একটা অস্বস্তি হয় ইধিকার। সাথে সাথে গরম বাতাসের একটা ঝলক এসে তার শরীরে ধাক্কা মারে। রিক্সার প্যাডেলে চাপ দেয় ছেলেটি। দিদি, আমাদের এখানে আর থাকা বোধ হয় ঠিক হচ্ছে না, কেমন গরম হাওয়া বইছে। ওই পিশাচিনী আপনাকে সুযোগ পেলে পুড়িয়ে মারবে, এখানে খুব সাবধানে থাকবেন। পিশাচিনী আবার কি ভাই? ওসব ভূত বলে আবার কিছু হয় নাকি? দেখো, কেউ হয়তো নিজের স্বার্থের জন্য নিরীহ মানুষগুলোকে মারছে। ইতিমধ্যে ইধিকার গন্তব্য এসে যায়। ছেলেটি আর কথা না বাড়িয়ে টাকা নিয়ে ফিরে যায়। গবেষণার কাজে এসেছে বলে ইধিকার থাকার ব্যবস্থা হয়েছে গ্রামের বিডিও অফিসের পাশের গেস্ট হাউসে। এই গ্রামেরই একজন দম্পতি, সুবল সর্দার আর তার স্ত্রী লতিকা, বিডিও অফিসে একটা ছোট ক্যান্টিন চালায়। গেস্ট হাউসে কেউ এলে তাদের ওপরেই অতিথি আপ্যায়নের দায়িত্ব থাকে। গেস্ট হাউস একতলা। ইধিকাকে একটা বড় ঘর দেওয়া হয়েছে থাকার জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, কিন্তু ঘরের সবকটা জানলা অতিরিক্ত মোটা পর্দা দিয়ে ঢাকা। লতিকা মাসি, এই জানলাগুলো এরকম মোটা পর্দা দিয়ে ঢাকা কেন? ম্যাডাম, আপনি শহরের লোক, জানি এসব বিশ্বাস করবেন না, তবুও বলছি, রাত্রিরে ঘরের কোনো জানলা ভুলেও খুলবেন না। যদি রাত্রিরে জানলার বাইরে কারোর কান্নার শব্দও শুনতে পান, তাহলেও জানলা খুলবেন না। কে কাঁদবে জানলার বাইরে? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। আমি কিন্তু তোমাদের গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা কুসংস্কারের সম্পর্কে জানি। আমি যখন একবার এসে পড়েছি এখানে, সত্যিটা না জেনে আমি ফিরবো না। ইধিকার কথা শুনে লতিকার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। মেয়েটা বলে কি, যেচে মৃত্যুর মুখে নিজেকে ফেলতে চায়? ম্যাডাম, 3 দিন আগে একটা বাচ্চা ছেলে মামা বাড়িতে বেড়াতে এসে পিশাচিনীর শিকার হয়ে আগুনে পুড়ে মারা গেছে। ওই ছেলেটা মারা যাবার পর থেকেই রোজ রাতে গোটা গ্রামে ছেলেটার কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। সাহস করে কেউ বের হচ্ছে না বাইরে, যদি তাদেরও ওই ছেলেটার মতন পরিণতি হয় সেই ভয়ে। অপঘাতে মৃত্যু, তাই 3 দিনে, অর্থাৎ আজ ওর পারলৌকিক কাজ হয়েছে। জানি না আজ থেকে ওর কান্নার শব্দ আর শোনা যাবে কিনা। এই সময় লতিকার স্বামী সুবল এসে জানিয়ে যায় যে খাবার প্রস্তুত হয়ে গিয়েছে। লম্বা জার্নি করে এসেছে, তাই ইধিকারও বেশ খিদে পেয়ে গিয়েছিল। যথারীতি খাওয়ার স্থানে পৌঁছে গরম ভাতে ডাল দিয়ে মেখে মুখে একটা গ্রাস তুলতেই গাটা কেমন গুলিয়ে উঠল ইধিকার। কেমন একটা গন্ধ ভাতে। এই গন্ধটা সে আগেও পেয়েছিল একবার, বেশ পরিচিত লাগলো। বেশ খানিকক্ষণ মনে করতেই
একটা ব্যাপার মাথায় এলো। মাস তিনেক আগে ওদের এক ম্যাডামকে দাহ করাতেও শ্মশানে গিয়েছিল, সেইখানেই গন্ধটা পেয়েছিল, অর্থাৎ গন্ধটা মানুষ পোড়ার। বিশ্লেষণটা মাথায় খেলে যেতেই বুকের ভেতরটা ধক করে উঠল ইধিকার। তবে পরক্ষণে সে নিজেকে সামলালো। যুক্তিবাদী মানুষ সে, কোন রকম অলৌকিক অবাস্তব চিন্তাকে প্রশ্রয় দেওয়া তার মস্তিষ্কের কর্ম নয়। তাই স্নায়ুর ওপরে নিয়ন্ত্রণ এনে আরও একটা গ্রাস প্রায় জোর করেই মুখে তুলল সে। আর তৎক্ষণাৎ বুঝল একটু আগের অনুভূতিটা একেবারেই ভুল নয়। তাকে দৌড়ে যেতে হলো বাথরুমের দিকে। বেসিন খুলে হড়হড় করে বমি করতে থাকলো ইধিকা। বিস্ফারিত নেত্রে দেখল বমির সাথে উঠে আসছে পোড়া মাংসের টুকরো। আশ্চর্য, ও তো মাংস খেয়েছিল রবিবারে, মানে সে তো 4 দিন আগে। বেশ একটু আতঙ্কিত হয়ে গেল ইধিকা। দ্রুত চোখে মুখে জল ছিটিয়ে পুনরায় চাইল বেসিনের দিকে। ভালো করে কিছুক্ষণ দেখে নিশ্চিত হলো, না, বেসিনে তো ডাল ভাতই আছে, তার মানে ওরই ভুল হবে। দরজা খুলে বাইরে বেরোতেই দেখে ঠিক সামনেই লতিকা মাসি দাঁড়িয়ে। ওনার চোখে মুখে কেমন একটা ভয়। আমি জানি ম্যাডাম আপনার কি হয়েছে। ওই পিশাচিনীর দৃষ্টি পড়েছে আপনার ওপর। আপনি আপনি খাবারে পোড়া মাংসের গন্ধ পাচ্ছেন ম্যাডাম। আপনার আগে আরো 2 জন এসেছিলেন এই গ্রামের পিশাচিনীর রহস্য উদ্ধার করতে। তাদেরকেও কিন্তু শেষ পর্যন্ত অসুস্থ হয়ে ফিরে যেতে হয়েছে ম্যাডাম। আর তারা সবাই পুরুষ মানুষ ছিলেন। আপনি একটা মেয়ে, এসবের ঝামেলায় জড়াবেন না। ফিরে যান নিজের বাড়ি। ঘরেতে শুকনো খাবার রাখা আছে, খেয়ে নেবেন। ইধিকার আর কথা বাড়াতে ইচ্ছে করল না। ঘরে এসে বাবা এবং মাকে ফোন করল পরপর। কিছুক্ষণ গল্প করল। ইধিকার মা জানেন মেয়ে বন্ধুদের সাথে শান্তিনিকেতন গিয়েছে দিন 4 জন্য। এই বুদ্ধিটা অবশ্য ওর বাপেরই দেওয়া। ঘড়িতে সময় তখন রাত 11টা। ঝিঁঝি পোকার ডাক এবং মাঝে মাঝে রাতচরা পাখিদের বিকট চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। লতিকা মাসি এবং তার স্বামী কাজকর্ম সেরে গেস্ট হাউস থেকে চলে গিয়েছে, তাও ঘণ্টাখানেক হবে। ইধিকার এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই, তাই সে জানলার পর্দাটা সরিয়ে ধান ক্ষেতের দিকে চেয়ে বসেছিল। গ্রামের রাস্তাটা কম পাওয়ারের আলোয় কেমন মায়াবী হয়ে উঠেছে। মনে মনে একটা হিসেব মেলানোর চেষ্টা করছিল ইধিকা। ওর সাথে সন্ধ্যের পর যে ঘটনা দুটো ঘটল, সেটার ব্যাখ্যা কি হতে পারে? নাকি সবগুলোই ওর মনের ভুল? হয়তো লোকের মুখে শুনেছে এই গ্রামের অলৌকিক সব কর্মকাণ্ডের কথা, আর তার জন্যেই হয়তো তার এই মনের ভ্রমগুলো তৈরি হচ্ছে। মনোপুত যুক্তি ভাবতে ভাবতে এবার কেমন যেন ঘুম জড়িয়ে আসে চোখে। জানলার পর্দাটা টেনে দিয়ে বিছানায় গিয়ে শোয়। অনেক রাতের দিকে হঠাৎ কিসের একটা শব্দে ঘুমটা ভাঙে ইধিকার। নতুন জায়গা, তাই আলো জ্বালিয়েই ঘুমিয়েছিল ইধিকা। ঘুম ভাঙতেই তার নজর যায় ঘড়ির দিকে। সময় রাত 3টে। খানিকক্ষণ কান খাড়া করে চুপচাপ বিছানায় বসে থেকে আবার শব্দটা পায়, একটা চাপা কান্নার শব্দ। শব্দটা কানে আসতেই ওর প্রথমে চোখ যায় জানলার দিকে। দ্রুত বিছানা ছেড়ে নেমে জানলার কাছে গিয়ে পর্দাটা সরায়। কান খাড়া করে দাঁড়িয়ে থাকে সে। কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হয় জানলার বাইরে থেকেই আসছে কান্নার শব্দটা। কি একটা ভেবে চট করে জানলাটা খুলে ফেলে। বাইরেটা ঢেকে আছে আবছা কুয়াশায়, তার মধ্যে ভালো করে দৃষ্টি চলে না। কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থাকতেই দৃশ্যটা ধীরে ধীরে পরিষ্কার হলো।
একটা বছর 15 ছেলে কাঁদতে কাঁদতে হেঁটে চলেছে। আওয়াজটা ধীরে ধীরে দূরে যাচ্ছে, আর সেই সঙ্গেই ইদিকার মধ্যে কি একটা টান তৈরি হচ্ছে, যেন সে কোনো কিছু না ভেবে তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। তারপর সেই দূরে চলে যাওয়া আওয়াজটাকে অনুসরণ করতে লাগলো। ইদিকা যতই এগোয় আওয়াজটা যেন আরো দূরে চলে যায়। ছেলেটা এত দ্রুত হেঁটে চলেছে যে মাঝে মাঝে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে সে। তার চলার গতি কেমন যেন মসৃণ। দূর থেকে দেখলে মনে হয় ছেলেটা বুঝি হাওয়ায় ভেসে এগিয়ে যাচ্ছে। শব্দের পিছু করতে করতে ইদিকা একসময় ছুটতে আরম্ভ করল। বেশ কিছুক্ষণ অনেক কষ্টে কিছুটা যাওয়ার পর এবার না পেরে হাঁক পারল সে। এই ছেলে, কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। ইদিকার কথা ছেলেটার কান পর্যন্ত পৌঁছালো কিনা বলা মুশকিল, কারণ সে দাঁড়ায়নি, উল্টে তার হাঁটার গতিটা বেড়ে গিয়েছে। পথ ছেড়ে এখন সে নেমেছে গ্রামের জমির এবড়োখেবড়ো আলের ওপর। ইদিকার যেন নিজের উপরে নিয়ন্ত্রণই নেই। তার সবকিছু জুড়ে এখন ওই প্রায় আবছা হয়ে যাওয়া ক্রন্দনরত ছেলেটা। অগত্যা একরকম বাধ্য হয়েই সেও নেমে পড়ল ক্ষেতের ভেতর। যতই সে ক্ষেতের গভীরের দিকে এগোচ্ছে পরিবেশটা ততই অস্বাভাবিক হয়ে উঠছে। একটা অদ্ভুত ঝলসানো গরম বাতাস ক্রমাগত তার শরীরে এসে ধাক্কা দিচ্ছে। বাতাসের সাথে ভেসে আসছে ছেলেটার সেই ইনিয়ে বিনিয়ে দীর্ঘ কান্নার শব্দ। ইদিকা যেন কোনো এক অদৃশ্য সুতোর টানে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছে। তবে তার আর ছেলেটির মধ্যে দূরত্বটা কিন্তু কমছে না। এভাবে হঠাৎ ধান ক্ষেতের একেবারে মাঝখানে পৌঁছে ছেলেটা থমকে দাঁড়ায়। তার ছোট্ট শরীরটা কুয়াশার মধ্যে আবছা দেখাচ্ছে। ইদিকাও গতি কমিয়েছে। সে হাঁপাতে হাঁপাতে ছেলেটার থেকে কিছুটা তফাতে এসে দাঁড়ায়। বুকটা ওঠানামা করছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ে প্রচন্ড হাঁপাতে হাঁপাতে সে বলে, এই ছেলে, তোমাকে দাঁড়াতে বলছিলাম না? দাঁড়াচ্ছিলে না কেন? আর তুমি কাঁদছিলেই বা কেন? ছেলেটা কোনো উত্তর দেয় না। সেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার পিঠ ইদিকার দিকে। কুয়াশার চাদরে মোড়া ছেলেটির অবয়বটাকে দেখে মনে হচ্ছে সে যেন এ জগতের কেউ নয়। ইতিমধ্যে তার কান্নার শব্দটা থেমেছে। হঠাৎই নিস্তব্ধতায় ইদিকার সম্বিত ফেরে। এতক্ষণ সে যেন একটা ঘোরের মধ্যে ছিল। একটা প্রবল সম্মোহন তাকে টেনে এনেছে এই অবধি, কিন্তু এখন সেই অদ্ভুত নীরবতায় তার ঘোর আচমকা কেটে যায়। সোজা হয়ে দাঁড়ায় সে। ধীরে ধীরে চারপাশের দৃশ্যটা পরিষ্কার হয়। নিজেকে আবিষ্কার করে এক বিস্তীর্ণ ধান ক্ষেতের ঠিক মাঝখানে। যেদিকেই নজর যায় কেবল পেকে থাকা ধানের শীষ বাতাসের তালে দুলছে। যেন এক সোনালী সমুদ্রে এসে হাজির হয়েছে সে। কিন্তু সেই সৌন্দর্য এখন ভয়ঙ্কর, কারণ এই ক্ষেতের দিগন্ত বলে কিছুই নজরে পড়ে না ইদিকার। চারপাশটা ঘন কুয়াশায় এমনভাবে ঢেকে গেছে যে ফেরার রাস্তা তো দূরস্থ। কোন দিকে এগোলে যে সে রাস্তা পাওয়া যাবে সেটাও বোঝা যাচ্ছে না। হঠাৎ ইদিকার মনে হলো কুয়াশাগুলো যেন একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে। জনমানবহীন এই বিশাল প্রান্তর কনকনে ঠান্ডা, আর সেই সাথে মাঝে মাঝে ধেয়ে আসা অদ্ভুত গরম বাতাস। ওদিকে সামনে পিঠ করে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ছেলেটি। সব মিলিয়ে ইদিকা বুঝতে পারে সে এক ভয়ানক বিপদে পড়তে চলেছে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, শরীর হিম হয়ে আসে। এমন সময় তার নজরে পড়ে
দূর থেকে এগিয়ে আসা কয়েকটা আলোক বিন্দু। ক্রমশ সেগুলো বড় হচ্ছে। আলেয়ার কথা ইদিকা শুনেছে, গ্রামে মাঝে মাঝে সেগুলো দেখতে পাওয়া যায়। অনেকে আবার আলেয়াকে ভূত বলেও ভেবে ভয় পায়। তবে ইদিকা যুক্তিবাদী মেয়ে, আলেয়া দেখে ভয় পাওয়ার মানুষ সে নয়। কিন্তু কিছু মুহূর্তের ব্যবধানে তার ভুল ভাঙল। যেগুলো ওর দিকে এগিয়ে আসছে ওগুলো আলেয়া নয়, ওগুলোর একটা আকার আছে। ক্রমে আরো কিছুটা কাছে আসতেই ইদিকার বুকের ভেতরের ধরফর শব্দটা যেন চরম মাত্রা নেয়। যেগুলো এগিয়ে আসছে সেগুলো এক একটা জ্বলন্ত অবয়ব, মানুষের জ্বলন্ত অবয়ব, যাদের শরীর জ্বলছে দাউ দাউ করে। সেই অবস্থাতেই শরীরগুলো এগিয়ে আসছে ওর দিকে। বাতাসটা ভরে গিয়েছে মাংস পোড়ার কটু গন্ধে। এতক্ষণ যে বাচ্চাটা ইদিকার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল, এবার সে একটু একটু করে সামনে ঘুরে দাঁড়ায়। ছেলেটাকে সামনাসামনি দেখে ইদিকার সারা শরীরে ভয়ের একটা চোরা স্রোত খেলে যায়। ওর সামনে যে ছেলেটা দাঁড়িয়ে, তার চোখ কেউ যেন খুবলে তুলে নিয়েছে। অর্ধেক মুখ পুড়ে গিয়ে দাঁতের পাটি বেরিয়ে এসেছে। দেখতে দেখতে ইদিকার বিস্ফারিত দৃষ্টির সামনেই ছেলেটার সারা শরীরে দপ করে আগুন লেগে যায়। তারপর তার শরীর থেকে একটু একটু করে জ্বলন্ত মাংসপিণ্ডগুলো খসে খসে পড়তে থাকে। ছেলেটা এখন আর কাঁদছে না, সে জোরে জোরে হাসছে। একটা প্রচন্ড ভয়ে কয়েক পা পিছিয়ে পালানোর চেষ্টা করে ইদিকা, কিন্তু পালানোর কোনো পথ নেই। ওর চারিদিক থেকে এখন ঘিরে ধরেছে সেই জ্বলন্ত আগুনের অবয়বগুলো। এবার হঠাৎ করে একটা নারী কণ্ঠের হাসি শুরু হয়। ইদিকার সহ্য করতে পারে না, একটা দিক নির্বাচন করে সেই দিকে চোখ বন্ধ করে ছুটতে শুরু করে। আর ঠিক পরক্ষণেই পিঠে একটা উত্তপ্ত কিছুর স্পর্শ অনুভব করে সে। তার শরীরটা ধান ক্ষেতের মাটিতে লুটিয়ে পড়ে। সকালে মুখে জলের ঝাপটায় চোখ খোলে ইদিকা। চোখ খুলতেই দেখে সে ধান ক্ষেতের মধ্যে পড়ে আছে। অনেকগুলো উৎসুক মুখ ওর দিকে তাকিয়ে আছে, আর তারই মধ্যে দুটো মুখ ওর বড় পরিচিত। ধরফর করে উঠে বসে ইদিকা। জলের বোতলটা ওর দিকে এগিয়ে দেয় ওই পরিচিত দুই মুখের একজন। তোমাকে তো বারবার করে বলেছিলাম ম্যাডাম, রাতে যাই ঘটুক তুমি ঘর থেকে বেরোবে না। যদি বিপদ আপদ কিছু একটা হয়ে যেত কি হতো বলো তো? ইদিকা লতিকা মাসির প্রশ্নের উত্তরে বলে, আমি তো রাতে বেরোইনি লতিকা মাসি, ভোরবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। গতকাল রাতে তো ঠিকমতো খেতে পারিনি, তাই মাথাটা একটু ঘুরে গেছিল। মিনিট 5 মধ্যেই ইদিকা পৌঁছে যায় গেস্ট হাউস। নিজের ঘরে গিয়ে টি শার্টটা খুলতেই আয়নায় দৃশ্যটা দেখে। পিঠে একটা বড় ফোসকা, আর ওই ফোসকার জন্যই ওর পিঠের কাজটা জ্বলছে। তার মানে গতকাল যা দেখেছিল সেগুলো কেবল ওর দৃষ্টি বিভ্রম নয়, কিংবা কোনো দুঃস্বপ্নও নয়, সবটাই সত্যি। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দেওয়ার জন্য ইদিকা বেসিনের কলটা খোলে। তবে পরক্ষণে কলের নিচ থেকে হাতটা সরিয়ে নিতে হয় ওকে। গরম জল পড়ছে। বেসিনে গরম জল আসার কোনো ব্যবস্থা তো নেই, তাহলে এলো কোথা থেকে? দেখতে দেখতে গোটা বাথরুম ভরে যেতে থাকে একটা ধোঁয়ায়। কিন্তু এটা স্বাভাবিক কোনো ধোঁয়া নয়। ধোঁয়াটার মধ্যে মিশে আছে তীব্র মাংস পোড়ার গন্ধ। এই সময় বাথরুমের আয়নাটায় চোখ পড়তেই শিউরে ওঠে ইদিকা। আয়নায় ওটা কে? আবারও আড়ষ্ট হয়ে যায় ওর শরীর। ইদিকার পিছন দিকের প্রতিবিম্বটা আয়নায় ফুটে উঠেছে, আর তারই মধ্যে দেখা যাচ্ছে একটা বিকৃত মুখের মহিলার অবয়ব। মহিলাটির মুখের মাংস সম্পূর্ণ পোড়া, একটা চোখ অক্ষিকোটর থেকে বেরিয়ে এসে ঝুলছে। পুড়ে মাংস ঝুলে গিয়ে চোয়াল ভেদ হয়ে বেরিয়ে আসছে সাদা দুপাটি দাঁতের শাড়ি।
আয়নায় ফুটে ওঠা প্রতিবিম্বটা এবার হাসতে আরম্ভ করে। আমার অস্তিত্ব নির্মূল করবি তুই, হ্যাঁ তুই? পারবি না, পারবি না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। আর সেই সাথে একটা তীক্ষ্ণ শব্দ করে ফেটে যেতে থাকে আয়নার কাঁচ। এই সময় বাথরুমের দরজায় বাইরের দিক থেকে জোরে জোরে ধাক্কা পড়ে। ম্যাডাম, তুমি ঠিক আছো? কি হয়েছে? ইদিকা কোনো রকমে মনে সাহস এনে দরজা খুলে বাইরে আসে। তখনই মুখোমুখি হয় লতিকা মাসির। কি হয়েছিল ম্যাডাম? তুমি অমন চিৎকার করলে কেন? ও কিছু না লতিকা মাসি, বাথরুমে আরশোলা ছিল। অভিজ্ঞ চোখ দিয়ে লতিকা মাসি কিছুক্ষণ জরিপ করতে থাকে ইদিকাকে। আরশোলা নাকি যাকে খুঁজতে এসেছো সে? কে আসবে মাসি? এখনো তোমার চারপাশে পোড়া মাংসের গন্ধ ম্যাডাম। তুমি চলে যাও এখান থেকে। ওই অশরীরী কিন্তু তোমাকে মেরে ফেলবে। তাকে একবার দেখলে সে তোমার চোখ কুবলে পুড়িয়ে মারবে। ওই মহিলাটা কে লতিকা মাসি? লতিকা মাসি কোনো উত্তর দেয় না। দুপুরের খাওয়া দাওয়া সেরে ইদিকা আবারও বেরিয়ে পড়ে। এবার তার উদ্দেশ্য গ্রামের থানা। গ্রামের থানা যেরকম হয়, বিলাসপুর গ্রামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দুইজন কনস্টেবল আর একজন অফিসার ছাড়া আর কাউকেই নজরে পড়ল না ইদিকার। ইদিকা সরাসরি অফিসারের কক্ষে ঢুকল। স্যার, আমি ইদিকা সান্যাল, একজন কৃষিবিদ। কলকাতা থেকে এখানে এসেছি একটা কাজে। অফিসার ইশারায় ইদিকাকে বসতে বললেন। ইদিকাও কোনো রকম ভনিতা না করে শুরু করলো আসল কথা বলা। এখানে এসে জানতে পারলাম বিলাসপুরে একটা অদ্ভুত ঘটনার বিষয়। প্রতি বছর বিলাসপুরে ক্ষেত থেকে ধান তোলার আগে একজন করে গ্রামের পুরুষকে কেউ পুড়িয়ে মারে। কে বা কারা এই কাজটা করছে তারা এখনো অধরা রয়ে গিয়েছে। আর এই হত্যা আটকানোর জন্য গ্রামবাসীরা নিজেদের ফসল আগুন লাগিয়ে অর্ধেকের বেশি ফসল নিজেরাই নষ্ট করে। বুঝতে পারছেন স্যার, এতে আমাদের দেশে অর্থনীতির এবং এই মানুষগুলোর কতটা ক্ষতি হচ্ছে? অপরাধী এখনো অধরা কেন, আমি সেটাই জানতে চাইছি। ইদিকার কথায় বছর 55 রমাকান্ত প্রামাণিক তাচ্ছিল্যের সুরে খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, কাকে ধরবো ম্যাডাম? ভূতকে? শুনুন ম্যাডাম, অনেক কিছু থাকে যা ব্যাখ্যায় মেলে না। কয়েক বছর পুলিশি টহল দেওয়া হয়েছিল ধানক্ষেতের আশেপাশে, লাভ হয়নি। চাকরি করতে এসে সমস্যায় জড়িয়ে লাভ নেই। আপনিও যে কাজে এসেছেন সেটা করে ফেরত যান। আপনি একজন পুলিশ হয়ে এসব ভূত প্রেতে বিশ্বাস করেন? ইদিকার কথা শুনে রমাকান্ত প্রামাণিক মাথাটা কিছুটা সামনের দিকে ঝুঁকিয়ে গলার স্বর একেবারে নিচু করে বলে, আপনিও বিশ্বাস করবেন ম্যাডাম, যেদিন ভাত মুখে দিলেই পোড়া মাংসের গন্ধ পাবেন। যে বিষয়টা গ্রামের মানুষ মেনে নিয়েছে তাতে বেকার নাক গলানো উচিত নয়। রমাকান্ত প্রামাণিকের কথা শুনে বেশ আশ্চর্য হয় ইদিকা। আপনিও বুঝি ভাতের জায়গায় পোড়া মাংসের গন্ধ পেয়েছিলেন, তাই তো স্যার? তাহলে বলুন মহিলাটিকে, যে পুড়ে মারা যাওয়ার পরে এই সমস্যার সূত্রপাত হয়। মোটামুটি এই ঘটনা তো 30 বছর ধরে চলছে। আপনি এখন আসুন ম্যাডাম, আমি 3 বছর হলো এখানে এসেছি, আমি কিছু জানি না। থানা থেকে বেরিয়ে পড়ে ইদিকা। সন্ধ্যা নেমে এসেছে। গেস্ট হাউসের দিকে হাঁটা দিতেই কিছুটা তফাতে একটা গাছের আড়ালে একজনকে উঁকি মারতে দেখে সে। থমকে দাঁড়ায়। আড়ালে থাকা মানুষটির ইদিকার সাথে চোখাচোখি হতেই সে পুরোপুরি আড়াল করে ফেলে নিজেকে। ইদিকা খানিকক্ষণ চেয়ে থেকে জোরে হাঁক পাড়ে, কে কে ওখানে? উত্তর আসে না কোনো। তার বদলে শুকনো পাতা মারিয়ে কারো একটা দ্রুত পায়ে সরে পড়ার শব্দ পায় সে। অন্ধকারের ভেতর দিয়ে লোকটা যে কোন দিকে গেল ইদিকা ধরতে পারল না। তবে লোকটার মুখটা এক ঝলকের জন্য বোধহয় সে দেখেছে। লোকটা কে ছিল? আজ সকালে ভিড়ের মধ্যে একে দেখেছি বলে মনে হচ্ছে। আজ ইচ্ছে করে রিক্সা নেয়নি ইদিকা, হেঁটেই গেস্ট হাউসের পথ ধরেছে। ওর আসল উদ্দেশ্য ছিল সকালে যে ধানক্ষেত থেকে ওকে পাওয়া গিয়েছিল
সেখানটায় একবার ঢু মারা। এদিকে চরাচরে আলো ফুরিয়ে এসেছে, রাস্তাগুলোর আলোও জ্বলছে না, বোধহয় লোডশেডিং। চাঁদের ক্ষীণ আলোয় পথঘাট ভাসা ভাসা ভাবে দেখা যাচ্ছে। সেটাকেই ভরসা করে ধীর পায়ে এগোতে থাকলো ইধিকা। কিছুটা এগিয়েছে, এমন সময় দেখে তার থেকে কিছুটা তফাতে একজন মহিলা হেঁটে চলেছে। হাঁটার ধরন দেখে ইধিকা পরিষ্কার বুঝল মানুষটি অন্তঃসত্ত্বা। তার উপর তার হাঁটার ধরনটাও বেশ দ্রুত। এই অবস্থায় ওভাবে হেঁটে গেলে বাচ্চার ক্ষতি হতে পারে। এই আশঙ্কায় দ্রুত কয়েক পা এগিয়ে ইধিকা গলা তুলে বলল, এই যে শুনছেন, আপনাকে বলছি, এই অবস্থায় এত জোরে হাঁটবেন না। আপনার বাড়ি কোথায় বলুন, আমি পৌঁছে দিচ্ছি। উল্টো দিক থেকে কোনো উত্তর এলো না। চারিদিকে তাকাতেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল ইধিকার। কারণ মহিলাটির পিছন পিছন কখন যেন সে ধান ক্ষেতের আল বেয়ে সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, যে স্থানটায় গতকাল রাতে ইধিকা জ্ঞান হারিয়ে পড়েছিল। চারিদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে এনে সামনে ফেলতেই আরো এক দফা চমকে গেল। ওর সামনে এতক্ষণ ধরে যে মহিলাটা হেঁটে আসছিল, এখন সে আর নেই। এই তো আমার সামনে সামনেই চলছিল, কোথায় গেল? এই বলে আবারও চারপাশে খুঁজতে লাগলো, তবে অন্ধকারের মধ্যে বিশেষ কিছু ঠাউর করতে পারল না। চরাচরের বুকে এখন একেবারে রাত্রি নেমেছে। দৃষ্টি চারপাশ থেকে ঘুরিয়ে এনে পুনরায় সামনে ফেলতেই লাফিয়ে 2 পা পিছনে সরে এলো ইধিকা। মহিলাটি কখন যেন একেবারে তার সামনে এসে দাঁড়িয়েছে। আর ঠিক এই সময় আরেকটা বিষয় উপলব্ধি করে তার শির দাঁড়াবে হিমেল স্রোত নেমে গেল। এখন সামনে যে মহিলাটির মুখ সে দেখছে, আজ সকালে তারই মুখ আয়নায় দেখেছিল। লাল শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া। চাঁদের আলো সেই ঘোমটার অন্ধকারে প্রবেশ করে মুখটাকে আরো ভয়ানক করে তুলেছে। এবার হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো, কালের গর্বে হারানোর জন্য তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যা। যে আমাকে শেষ করতে চাইবে তার পরিণতি মৃত্যু, মৃত্যু তার পরিণতি। চেষ্টা করেও 1 পা পিছোতে পারল না ইধিকা। ততক্ষণে ওর সামনে জ্বলে উঠেছে একটা আগুনের বৃত্ত, আরো কোনো এক মন্ত্র বলে সম্মোহিতের ন্যায় 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে সেই দিকে। একেবারে বৃত্তের প্রান্তে পৌঁছে পরবর্তী পদক্ষেপে তার ভেতর প্রবেশ করতে যাবে, এমন সময় 2টো শক্ত হাত ইধিকাকে একরকম টেনে সরিয়ে আনে। সঙ্গে সঙ্গে বাতাসে শোনা যায় একটা হাড় হিম করা মহিলা কণ্ঠের হাসি। পারবে না, ওকে কেউ বাঁচাতে পারবে না। হাসিটা মিলিয়ে যাওয়ার সাথে সাথে সদ্য নির্মিত মাটির ওপরের সেই আগুনের বৃত্তটাও ধীরে ধীরে মাটির মধ্যে হারিয়ে যায়। ইধিকা ঘোর কাটিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখে পুলিশ অফিসার রমাকান্ত প্রামাণিক, সঙ্গে আরো একজন বৃদ্ধ মানুষ। ইধিকার ধাতস্থ হতে কয়েক সেকেন্ড সময় লাগে। তারপর সে বলে, আপনি আপনি এখানে স্যার? আর উনি কে? ওনাকে আমি থানার বাইরে দেখেছিলাম, আপনাকে দেখে উনি পালিয়ে গেছিলেন। এসব কি হচ্ছে আমাকে একটু বলবেন? আপনাকে সব বলছি, তার আগে বলুন আপনি ঠিক আছেন তো? ইধিকা ঘাড় নেড়ে জানায় সে ঠিক আছে। শুনুন ম্যাডাম, এই বৃদ্ধ লোকটার জন্য আপনি এখন প্রাণে বেঁচে গেছেন। ইনি এই গ্রামের একজন প্রবীণ ব্যক্তি, ওনাকে সবাই পরাণ জ্যাঠা নামেই চেনেন। উনি আপনি চলে আসার পর আমাকে গিয়ে আজকে আপনার সকালের অবস্থাটা জানিয়েছিল। ওনার কথা থেকেই আমি বুঝতে পেরেছিলাম বিপদ আসন্ন, তাই তো ওনাকে নিয়ে সাথে সাথে আমিও বেরিয়ে পড়েছিলাম। ওনার কথা শুনেই বুঝে গেলেন আমার বিপদ আসন্ন? এমনটা হতে পারে না, আপনি অনেক কিছু লুকাচ্ছেন রমাকান্ত বাবু। বেশ,
আপনাকে সব বলবো। আপাতত আপনার যা অভিজ্ঞতা হয়েছে, এখন বোধহয় আপনি প্রেত পিশাচ এসবে একটু হলেও বিশ্বাস করবেন। কোনো উত্তর দিতে পারে না ইদিকা। গতকাল আর আজকে মিলে তার চিন্তার জগৎটাকে যে তছনছ করে দিয়েছে সেটা সে নিজেও বিশ্বাস করতে পারছে না। এইটুকু সময়ের মধ্যেই তার সমস্ত যুক্তিবাদ যেন ভেঙে চুরমার হতে বসেছে। আর সেই সাথেই তার মনে জাগছে একের পর এক প্রশ্ন। কে ওই মহিলা? কেনই বা ওকে পুড়িয়ে মারতে চাইছিল? পুলিশের জিপটা গিয়ে থামে একটা 2 কামরার টালির চাল দেওয়া বাড়ির সামনে। এটা পরাণ জ্যাঠার বাড়ি, আমরা এখানে বসেই কথা বলবো। পরাণ জ্যাঠার বাড়িতে ঢুকতেই কিছুক্ষণের মধ্যে একটা বছর 25-এর মেয়ে এসে 3 কাপ চা দিয়ে গেল। এতক্ষণে মুখ খুললেন পরাণ জ্যাঠা। ম্যাডাম, এই হলো আমার নাতনি পৌলমী। আমাদের দুজনের, আমরা দুজন ছাড়া কেউ নেই। বছর 2 আগে ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে ঠিক 1 মাস আগে এই পিশাচিনী সেই ছেলেটারেও হত্যা করে। ছেলেটার মৃতদেহ দেখার পর আমার পৌলমী মা সম্পূর্ণ নির্বাক হয়ে গেছে। ও কারোর সাথে কথা কয় না, এমনকি আমার সাথেও না। নিজের মতো চুপচাপ সারাদিন কাজ করে যায়। ডাক্তার, ওঝা, কিছুতেই কোনো লাভ হয়নি। আচ্ছা রমাকান্ত বাবু, এবার আপনি কি বলবেন বলছিলেন? হ্যাঁ ম্যাডাম, বলবো। আমি আজ থেকে 3 বছর আগে বিলাসপুর গ্রামে ট্রান্সফার হয়ে আসি। এখানে আমার আসার দ্বিতীয় দিন আমার সাথে দেখা করতে আসে আমার স্কুলের পুরনো বন্ধু অনিমেষ সামন্ত। অনিমেষ তখন পেশায় একজন প্রতিষ্ঠিত রিপোর্টার। সে আমাকে জানায় যে সে দিন 15 আগে এই গ্রামে এসেছে একটা অদ্ভুত খবরের সত্যতা যাচাই করতে। সেদিনই অনিমেষের মুখে প্রথম আমি গ্রামের সমস্যার কথা জানতে পারি। প্রথমে আমার বেশ খটকা লাগে, মনে হয় নিশ্চয়ই কোনো চক্র কাজ করছে এসবের পিছনে। কিন্তু ধীরে ধীরে একের পর এক ঘটনার মধ্যে দিয়ে আমার ভুল ভাঙে। অনিমেষের সেদিনের সেই কথাটা এখনো মনে আছে আমার। সে বলেছিল, জানিস ভাই, আমি ব্যাপারটা নিয়ে খবর সংগ্রহের চেষ্টা শুরু করার পর থেকে ভাত খেতে পারি না। ভাত খেতে গেলে কেবল পোড়া মাংসের গন্ধ পাই। প্রায় 10 দিন হয়ে গেল আমি শুকনো খাবার খেয়ে আছি। মনের অবাক হওয়া ভাবটা সেদিন মনের মধ্যেই চেপে রেখেছিলাম। অনিমেষের শুকনো চোখ মুখ দেখে আমার আর কিছু বলতে ইচ্ছে হয়নি। আমি আমার মতন করে খোঁজ খবর নেওয়া শুরু করেছিলাম, কিন্তু গ্রামের কোনো লোকই এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। ওদিকে অনিমেষের সমস্যা দিন দিন বেড়ে যেতেই থাকলো। সারাদিন ও নাকি শুধু পোড়া মাংসের গন্ধ পায়। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিল, কিন্তু এই গ্রাম ছেড়ে যেতে রাজি নয়। কোনো একটা মহিলাকেও ধান ক্ষেতের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছে। তার সত্যতাও জানবে বলেই জেদ করে থেকে গেল এই গ্রামে। এবার আমারও একটা অদ্ভুত অনুভূতি হওয়া শুরু হলো। অনিমেষ যখনই আমার কাছে আসতো বা আমি যখন অনিমেষের সাথে দেখা করতে যেতাম, একটা অদ্ভুত পোড়া গন্ধ আমিও পেতে শুরু করেছিলাম। জানেন ম্যাডাম, আজ সেই গন্ধটা আমি আবারও পেয়েছিলাম যখন আপনি থানায় গিয়েছিলেন। যাই হোক, অনিমেষের কথায় ফিরি। এক পর্যায়ে অনিমেষের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, ও সারা দিন রাত ধান ক্ষেতের কাছে বসে থাকতে শুরু করেছিল। শেষে আমিই ওকে জোর করে কলকাতায় ফেরত পাঠিয়েছিলাম। কিন্তু কি আশ্চর্যের বিষয় জানেন, অনিমেষ কলকাতায় ফিরে যাওয়ার ঠিক 3 দিনের মাথায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। আমি পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম এরকম ঘটনা বিলাসপুর গ্রামের একজন স্কুল টিচারের সাথেও ঘটেছিল। তিনিও ওই একই সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন। এদিকে ম্যাডাম, আপনি প্রায় আমার মেয়ের বয়সী।
আপনাকে কোনো বিপদে ফেলতে চাইনি। আপনি যখন আজ থানায় আমার সাথে দেখা করতে এসেছিলেন, তখন আপনারও চারপাশে ওই একই পোড়া পোড়া গন্ধ পেয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনাকে আমি যদি সাহায্য না করি তাহলে আপনি ফেরত চলে যাবেন। সেই জন্য বিষয়টা নিয়ে আমি অতটা ভাবিনি। কিন্তু আপনি চলে যাওয়ার পর পরাণবাবু থানায় আসেন। উনি আমাকে জানিয়েছেন সকালে আপনাকে ধান খেতে কি অবস্থায় পাওয়া গিয়েছিল এবং আপনার ঘাড়ে একটা বড় ফোস্কার দাগ আছে। আপনি সত্যিই ভাগ্যবান ম্যাডাম, না হলে দুবার আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারতেন না। রমাকান্ত বাবুর কথা শেষ হতেই ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে আসে। সকলেই চুপ। খানিকক্ষণ পর ঘরের সেই অসহ্য নীরবতা ভাঙে ইধিকা। গ্রামের মানুষরাই যদি কোনো কথা বলতে রাজি না হয়, তাহলে ওনাদের সমস্যার সমাধান হবে কিভাবে? গ্রামের লোকেরা মুখ খুলতে ভয় পায় অভিশাপের কারণে। আগে যারা এই ঘটনার কথা অন্য কাউরে বলার চেষ্টা করিছে, তাদের প্রাণটা বেঘরে দিতে হয়েছে। তবে আমার আর মরণের ভয় নেই। আমার মনে হয় এবার সত্যিটা বলার সময় এসেছে। তোমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা দেখেছি মা। দুবারই তুমি কিরাম মৃত্যুর মুক্তে ফিরিয়ে এসেছ। হয়তো তোমার হাত ধরি এই গ্রামের কিছু ভালো হবে। তবে আমার একটাই অনুরোধ, যদি আমার কিছু হয়ে যায়, আমার পৌলমী মাঠে তোমরা একটু দেখো। নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন পরাণ জ্যাঠা। আজ থেকে প্রায় 35 বছর আগে এই গ্রামেরই এক ছেলে রঞ্জন শহর থেকে উন্নত মানের ধানের বীজ এনে গ্রামের চাষিদের মধ্যে বিতরণ করা শুরু করলে। কিভাবে কেরম করি বৈজ্ঞানিক উপায় চাষ করতে হয়, কখন কিভাবে জল দিতে হয়, সার দিতে হয় কিভাবে, সবকিছু বেশ সুন্দর করে বোঝাতে শুরু করলে সে। রঞ্জনের ইচ্ছে ছিল তার গ্রাম বিলাসপুর চাষাবাদে অনেক উন্নতি করুক। সেই মতো ছেলেটা প্রচুর পরিশ্রম করা শুরু করলে। রঞ্জনীর দেখানো পথে চাষিরা হেঁটি তাদেরও বেশ উপকার হলো। আগের তুলনায় ফসল বেশি উৎপন্ন হওয়া শুরু হলো। চাষিদের ঘরেও 2 পয়সা বেশি আসতে থাকলো। এহেন অবস্থায় একটু একটু করে রঞ্জনের প্রতি সম্মান বাড়তে লাগলো গ্রামবাসীদের। রঞ্জনের বাপ মা কেউ ছিল না। বেশ কয়েক বছর আগে তারা মারা গিয়েছিলেন। রঞ্জনও বাকিদের সাথে চাষাবাদ করি কটা পয়সা করলে, একটা পাকা ঘর তুললে, বিয়ে করে আনলে নিজের দীর্ঘদিনের প্রেমিকা মৃন্ময়ীরে। মেয়েখানো ছিল ভারী লক্ষ্মীমন্ত। বের পর রঞ্জনের আরো উন্নতি হওয়া শুরু হলো। তবে রঞ্জনের বিশেষ ব্যাপার হলো সে কখনোই নিজের কথা ভাবত না। সবার উন্নতির কথা আগে ভাবত, তারপর নিজের কথা। একটা সময় এলো গ্রামের চাষিরা রঞ্জনের কথা ছাড়া খেতে এক কোদাল মাটিও কাটত না। এতে ফলও হয়েছিল, জমির ফলন ক্রমে ভালো হচ্ছিল। ধীরে ধীরে চাষিদের গ্রামের মোড়লের কাছ থেকে ঋণ নেওয়ার দরকারও ফুরোচ্ছিল। নিজেদের পয়সায় নিজেরা বুক ফুলি বাঁচছিল। সবকিছুই ঠিকই ছিল। কিন্তু একদিন রাতের অন্ধকারে বিলাসপুর গ্রামের অধিকাংশ ধান ক্ষেতের ফসলই কারা যেন আগুন লাগিয়ে দেয়। সমস্ত ফসল পুড়ি শেষ হয়ে যায়। রঞ্জনের ক্ষেতও বাদ যায়নি, তারও একই অবস্থা ছিল। সবার তো মাথায় হাত। এই সময় কি করা যায় চাষিরা বুঝে উঠতে পারে না। তখন সকলেরই শেষ ভরসা ছিল রঞ্জন। রঞ্জনের কথা মতো সবাই গিয়ে হাজির হলো মোড়লের কাছে। কিন্তু সে রাতে মোড়লের কাছে সবাই শূন্য হাতে ফিরিয়ে আসতে হলো। মোড়ল পরিষ্কার জানিয়ে দিলেন সে এই মুহূর্তে কোনো টাকা দিতে পারবে না।
তার হাতও ফাঁকা। সে রাতে হতাশায় ডুবে গেছিল গ্রামবাসীরা। অনেক চাষিরা তো আত্মহত্যার কথাও ভেবে নিছিল। কিন্তু এবারেও সবার শেষ ভরসা রঞ্জন আশার আলো খান দেখায়। আরে এখনই তোমরা তো ভেঙে পড়ছো কেন? আমাদের হাতে একটা উপায় আছে যা দিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের প্রত্যেকের ঘরে তো কিছু না কিছু সোনা তো আছে। সেগুলো দিয়ে যদি আমরা শহরে গিয়ে বন্ধক দিয়ে টাকা নিয়ে এসে আবার ফসল ফলাই, তাহলে কেমন হবে? ফলন ভালো হলে তো আমরা আবার গিয়ে আমাদের সব বন্ধকের জিনিস ফেরত নিয়ে আসতে পারবো। কি তাই তো? সবাই তো এক কথায় রাজি হয়ে যায় রঞ্জনের প্রস্তাবে। নির্দিষ্ট দিনই রঞ্জন সহ গ্রামের আরো 2 জন শহরের উদ্দেশ্যে রওনা দেয়। 3 দিন পর বাকি 2 জন ফিরে এলেও রঞ্জন ফেরেনি। গ্রামে ফিরে এসে সেই 2 জন জানায় এক ভয়ানক কথা। রঞ্জন নাই তাদের সাথে বেইমানি করিছে। শহরে গিয়ে রঞ্জন সোনার গয়নাগুলো নিয়ে কোথায় যেন গায়েব হয়ে গেছে। ওরা বুঝতেও পারেনি। 2 দিন ধরে আরো কয়েকটা লোকজন পাঠায় শহরে রঞ্জনের খোঁজ করার পর ওরা ভাঙা মনে অবসাদরে সম্বল করি গ্রামে ফিরে আসে। রঞ্জনের কোনো খোঁজ মেলেনি। আর এর ফল হয় মারাত্মক। গ্রামের সবার রাগ গে পড়ে রঞ্জনের স্ত্রী মিনময়ীর ওপর। তখন সে পোয়াতি, আর কদিন পরেই তার বাচ্চা হবে। তোমরা বিশ্বাস করো, রঞ্জন এরকম কাজ করতে পারে না। নিশ্চয় ওর ভালো মন্দ কিছু একটা হয়েছে। তোমরা বিশ্বাস করো। মিনময়ীর কথা কেউ বিশ্বাস করেনি। গ্রামের কেউ বিশ্বাস করেনি। কি করবে? এদিকে সব কিছু খুইয়ে দিশেহারা উত্তপ্ত গ্রামবাসীর মনে তখন কোনো দয়া মায়ার উদ্রেক হওয়ার পরিস্থিতি ছিল না। তারা পোয়াতি মিনময়ীরে শাসি যায়। গয়না ফেরত চাই আমাদের, আমরা আর কিছু জানি না, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। হ্যাঁ, আমাদের গয়না ফেরত চাই, না হলে আমরা শেষ থেকে ছাড়বো। হ্যাঁ, ফেরত চাই। আমাকে কয়েকটা দিন সময় দিন। আমি আপনাদের সমস্যাটা বুঝতে পারছি। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার রঞ্জন ফিরে আসবে। শুধু কয়েকটা দিন সময় দিন। মিনময়ীরে কিছুদিন সময় দিয়েছিল গ্রামবাসীরা, কিন্তু সেই সময়ের মধ্যেও যখন রঞ্জন ফিরিয়ে এলো নে, মিনময়ীর ওপর চাপ বাড়তে শুরু হলো। সে বেচারি গ্রামবাসীদের টাকা পয়সা কিছুই ফিরিয়ে দিতে পারল না। কনতে পারবে? সব তো রঞ্জনই খেয়ে নেছে। এমনকি রঞ্জন কোথায় আসে সে সংবাদ দিতেও অপারক থাকলে। রাগে দুঃখে অভিমানে গ্রামবাসীরা পাগল হয়ে গেল। তারা বুঝতে পেরেছে রঞ্জন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এবার আর তাদের আটকানো গেল না। দল বেঁধে এক সন্ধিবেলা রঞ্জনের বাড়িতে চড়াও হলো তারা। ঘরে ঢুকি রঞ্জনের সমস্ত জিনিস তোলপাড় করি খোঁজ শুরু করলে গয়নার। অনেকক্ষণ চেষ্টা সাবত করি, টাকা পয়সা বা গয়নার কিছুই পাওয়া গেল না। উল্টি রঞ্জনের বাড়িতে কি পাওয়া গেল জানো? পাওয়া গেল এখন বাচ্চার কঙ্কাল, মরা কাক, রক্ত মাখা কাপড়ের টুকরো। এই সব উত্তপ্ত গ্রামবাসীর মাথা এইখানেই একেবারে বিগড়ে গেল। আরে এ তো ডাইনি। এই হয়তো রঞ্জনের মাথাটা বিগড়ে দিয়েছে বা মেরে দিয়েছে, এখন আমাদের মারতে চাইছে। না, একে ছাড়া যাবেই না। না, আমরা পরিবার নিয়ে গ্রামেই থাকি। গ্রামে এসব উৎপাত সহ্য করা যাবে না, একদমই সহ্য করা যাবে না। আমি ডাইনি নই, বিশ্বাস করো তোমরা, আমি ডাইনি নই। রঞ্জন কোথায় আমি নিজেও জানি না। ওর হয়তো কোনো বিপদ হয়েছে, বিশ্বাস করো। না, আমি ডাইনি নই, তোমরা একটু বিশ্বাস করো। শোনো না, আমার কথাটা একটু শোনো। রঞ্জন আমি জানি না ও কোথায়। না, বিশ্বাস করো, আমি ডাইনি নই। না। কাকুতি মিনতি করি যায় মিনময়ী, কিন্তু তাহার কথা শোনার তখন কোনো লোক ছিল নে।
ওরে টেনি বার করিয়ে রঞ্জনের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর মৃন্ময়ীরে বেঁধে রাখা হয়েছিল ওই ধান খেতে। আমি ডাইনি নই, বিশ্বাস করো না। আমার পেটে বাচ্চা, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি এলো বলে বৃষ্টিতে ভিজলে আমি ভাবার বাচ্চা কেউই বাঁচবে না। আমাকে এভাবে তোমরা ফেলে রেখেছেও না। বিশ্বাস করো তোমরা, আমি ডাইনি না। সেদিন গ্রামের কেউ কর্ণপাত করেনি। এক মায়ের বুকি এহেন আঘাত হানতি সেদিন কারো এতটুকু কষ্ট হয়নি। বোধ করি সেদিনই মৃন্ময়ী অভিশাপ দিছিল। সে রাতে বিলাসপুরে প্রচুর ঝড় বৃষ্টি হয়। পরের দিন সকালে ধান খেতে মৃন্ময়ীরে মৃত অবস্থায় পাওয়া যায়। বাস পড়েছিল তার উপর। তবে সেদিন একটা আশ্চর্য বিষয়ও ঘটেছিল। মৃন্ময়ীর গর্ভে কোনো সন্তানের অস্তিত্ব পাওয়া যায়নি। এটা যদিও পুলিশি সূত্রে পরে জানা যায়। নিস্তব্ধতা নেমে আসে গোটা ঘরে। রঞ্জনের কি হয়েছিল? ও ফিরে এসেছিল? না, রঞ্জন আজও ফিরে আসেনি। পরাণ জ্যাঠার দিকে উৎসুক দৃষ্টি নিয়ে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে ইধিকা আর রমাকান্ত। কই মশাই, আপনার তো কিছুই হলো না, আপনি তো দিব্যি সুস্থ আছেন। আগে স্যার, আমি তো সেইটাই ভাবছি। আমার আগে যারা মৃন্ময়ীর গল্প অন্য কাউরে বলার চেষ্টা করিছে তাদের মাঝপথেই মৃত্যু ঘটিছে, কিন্তু আমার কিছু হলে না কেন? এই সময় বাইরে থেকে শোনা যায় একটা মেয়ের গলা। দাদু, একবার বাইরে এসো তো। গলাটা শুনে পরাণ জ্যাঠার চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায়। ও আমার নাতনি পৌলমী মা, ওর গলাই দে। 2 বছর পর আমারে ডাকছে, 2 বছর পর। দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন পরাণ জ্যাঠা, তার পিছনে ইধিকা আর রমাকান্ত। কিন্তু বাইরের দৃশ্য দেখেই সকলকে থমকে যেতে হয়। বাইরে উঠোনের মাঝে দাঁড়িয়ে আছে পৌলমী, আর ওকে বৃত্তাকারে ঘিরে আগুন জ্বলছে। কি হলো? মারে বেরিয়ে আয় মা। আগুনের মধ্যে ওই বাপ দাঁড়ায় থাকিস নে, বেরিয়ে আয়। ওরে ওয়ার। ধীরে ধীরে মাথা তুলে সামনে চায় পৌলমী। পরক্ষণে তার মুখ দিয়ে বেরিয়ে আসে বিকট হাড় হিম করা হাসি। ডাইনি মৃন্ময়ীর গল্প সবাইকে বলবে, তাই না? হ্যাঁ, বেশ তবে মৃন্ময় কতটা যন্ত্রণা পেয়ে মরেছিল সেটা চোখের সামনে না দেখলে বলবে কি করে? হ্যাঁ, দেখ তবে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে আগুনের বৃত্তটা ছোট হতে থাকে ভিতরের দিকে। পৌলমীর ওই অবস্থা দেখে আশেপাশে যারা ছিল তারা এগিয়ে আসে জল নিয়ে। এই সময় চকিতে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। যারাই জল নিয়ে এগোচ্ছিল পৌলমীর দিকে, তারা কিভাবে যেন পৌলমীর কাছে পৌঁছানোর আগেই মাটিতে পড়ে যাচ্ছে, আর তাদের সঙ্গে থাকা জল তাদেরই সারা শরীরকে ভিজিয়ে দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্ত থেকে তারা শুরু করছে মরণ চিৎকার, যেন কেউ তাদের গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছে। আগুন ততক্ষণে আরো কিছুটা এগিয়ে এসেছে পৌলমীর গায়ের কাছে, তবুও তার উন্মাদের মতো হাসিটা থামছে না, চোখের মনি উল্টে গিয়েছে। সে সোজা হয়ে আগুনের বলয়ের মধ্যে দাঁড়িয়েই হাসতে হাসতে বলছে, জ্বলছে। এভাবে একদিন ডাইনি মৃন্ময়ী জ্বলেছিল। দেখ তোরা ভালো করে দেখ না, দেখ ভালো করে দেখ, না হলে গল্প শোনাবে কিভাবে? উঠোনের ধুলোর মধ্যেই ধপ করে বসে পড়লেন পরাণ জ্যাঠা।
তার শরীর কাঁপছে, দু হাতে মাথাটা চেপে ধরে আর্তনাদ করে উঠলেন। ওরে তোরা কেউ বাঁচাও রে, আমার নাতনিটারে তোরা বাঁচা। ওই সর্বনাশিনী, ওই ডাইনি, ওই পিশাচিনী করে জ্যান্ত পুরাই মারছে রে। ওরে ওরে আমার কলিজাটা যে জ্বলি যায়। ইরিকা এতক্ষণ কেমন যেন স্থানু বনে গিয়েছিল। পরাণ জ্যাঠার চিৎকারে তার হুঁশ ফেরে। তৎক্ষণাৎ নিজেকে শক্ত করল সে এবং এক মুহূর্ত দেরি না করে পরবর্তী কর্তব্য স্থির করে ফেলল। ছুটে গেল ঘরের ভেতরে। পরক্ষণে ঘর থেকে বেরিয়ে এলো গায়ে কাঁথা জড়িয়ে। তার চোখ দুটো তখন জ্বলছে এক দৃঢ় সংকল্পে। ছুটে মাটির দাওয়া পেরিয়ে সে নেমে পড়ল উঠোনে, তারপরে ঝাঁপিয়ে পড়ল আগুনের ওই মৃত্যু বলয়ের ভেতর। এক লহমায় আগুনের প্রাচীর ভেদ করে ভেতরে ঢুকল। কাঁথার একটা অংশ দিয়ে চকিতে পৌলমীকে মুড়িয়ে নিল, আর তারপরেই তাকে বুকে জাপটে ধরে এক লাফে আগুনের বুক চিরে বাইরে বেরিয়ে এলো। ততক্ষণে আশেপাশের মানুষগুলোর দেহের জ্বলনও কমেছে। তারা অবাক বিস্ময়ে দেখল আরো একটা অদ্ভুত ঘটনা। ইধিকা যখন আগুনের মধ্যে প্রবেশ করছিল, খুব অদ্ভুতভাবে আগুনের শিখার দৈর্ঘ্য নিজে থেকেই কমে যাচ্ছিল। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হয় পৌলমীর। দাদু! এই বলে পৌলমী জড়িয়ে ধরে দাদুকে। তারপর খানিকটা সামলে নিয়ে বলে, আমি তোমাদের চা দিয়ে চুপ করে বসেছিলাম। হঠাৎ করে কি যে হলো, মাথাটা কেমন যেন ভারী হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। কয়েকদিন আগে যে বাচ্চা ছেলেটা মারা গিয়েছে, সে কি কোনোভাবে মোড়লের পরিবারের কেউ? হঠাৎ ইধিকার এই প্রশ্নটা শুনে বেশ অবাক হলেন পরাণ জ্যাঠা। সৌরভ মোড়লের মেয়ের ঘরের ছেলে ছিল। মোড়লের ছেলে ওই গোপালের এখনো বিয়ে হয়নি। কিন্তু এইসব কথা তুমি জানলে কি করি? আপনার মুখে মৃন্ময় গল্প শোনার পর অনুমান করেছি মাত্র। আমার আরও কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রথম, রঞ্জনের সাথে থাকা দুজনের কি হলো? আর মৃন্ময়ের মৃতদেহের সৎকার কি যথাযথভাবে হয়েছিল? মৃন্ময়ের মারা যাওয়ার দুদিন পর রঞ্জনের সাথে পেত্তমে যে দুজন গেছিল শহরে, তারাও অদ্ভুতভাবে আগুনে পুড়ি মারা যায়। একটু ইতস্তত করার পর ওনার থেকে ইধিকার দ্বিতীয় প্রশ্নের উত্তর আসে। ডাইনি মারা গেলে কে তার সৎকার করবে? ওই রঞ্জনের জমিটি কিছু শুকনো কাঠ জোগাড় করি মৃন্ময়ীদের দাহ করি দায় সারা হয়েছিল সকলে। এতক্ষণে আবার কথা বলল রমাকান্ত প্রামাণিক। ম্যাডাম, অফিসিয়ালি হয়তো আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে আনঅফিসিয়ালি যে কোনো সাহায্যের প্রয়োজনে এই রমাকান্ত প্রামাণিককে মনে করবেন। পরের দিন গেস্ট হাউসে বসে ইধিকা ভাবছিল এরপর তার ঠিক কি করা উচিত। পরাণ জ্যাঠার গল্পটায় কি যেন একটা ফাঁক আছে, মস্ত ফাঁক, কিন্তু এই মুহূর্তে সে সেটা ধরতে পারছে না। হয়তো ওকে সাহায্য করতে কেউ আসবে না, একাই ওকে সবটা করতে হবে। এটা ভেবেই নিজের মনকে শক্ত করল সে। তারপর একটু খেয়ে দিয়ে বেলার দিকে বেরোতেই যাবে, দেখে পরাণ জ্যাঠা এসে হাজির। তোমার কথা শুনি বুঝেছিলাম মা, তুমি রঞ্জনের জমিতে যাবা। আমিও যাব মা তোমার সাথে। গ্রামের কেউ হয়তো ভয়ে এগোয় আসবে না, কিন্তু এই বুড়োটারে তুমি সব সময় পাশে পাবা মা। দুজনে মিলে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ হেঁটে বিলাসপুরের দক্ষিণ সীমান্তে একটা কাঁটা বন ঝোপঝাড়ের সামনে এসে উপস্থিত হয়। এইটাই রঞ্জনের জমি। দীর্ঘদিন পরি থেকে জঙ্গল হয়ে গেছে। ইধিকার সামনে সামনে পরাণ জ্যাঠাও জঙ্গল পরিষ্কার করতে করতে দুইজনে মিলে রঞ্জনের জমিতে পা রাখে। সঙ্গে সঙ্গে একটা গরম বাতাস এসে ওদের দুইজনের শরীরকে ছুঁয়ে বেরিয়ে যায়। দুইজনের দিকে কয়েক মিনিট নীরবে তাকিয়ে থেকে আবার হাঁটা শুরু করে।
আমরা ঠিক পথে হাঁটছি পরাণ জ্যাঠা। আপনি চাইলে এখন ফেরত যেতে পারেন, কিন্তু আমি এর শেষ না দেখে ফিরবো না। আমি তোমার সাথে শেষ পর্যন্ত থাকবো মা। আগাছা সরিয়ে যতই ওরা এগোতে থাকে ততই গরম বাতাসের প্রবাহ বাড়া শুরু হয়। ঝোপ সরাতে গিয়ে কাঁটা লেগে হাতের কিছুটা জায়গা ছিঁড়ে গিয়ে সেখান থেকে টপটপ করে রক্ত পড়তে থাকে মাটিতে। অদ্ভুতভাবে এতক্ষণ ধরে যে গরম বাতাসটা বইছিল এবার সেটা থেমে যায়। দুপুরের কাঠ ফাটা রোদ, চারিদিক খাঁ খাঁ করছে, কোথাও কোনো জনপ্রাণী নেই। গাছের পাতাগুলো পর্যন্ত নড়ছে না। এক অস্বস্তিকর নিস্তব্ধতা গ্রাস করে আছে পুরো প্রান্তরটাকে। কেবল ইধিকা আর পরাণ জ্যাঠার পায়ের জুতোর আওয়াজ শুকনো মাটিতে মরমর করে বাজছে। হাঁটতে হাঁটতে হঠাৎ ইধিকার পা শক্ত কিছুতে আটকে যাওয়ায় ও মা গো, ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে রুক্ষ মাটিতে পড়ে গেল সে। কপালে ঘাম আর ধুলো মিলেমিশে একাকার। ইধিকা উঠে বসার চেষ্টা করতেই নজর গেল পায়ের কাছে। রোদের তীব্র আলোয় সাদাটে কিছু একটা ঝকঝক করছে। ভালো করে তাকাতেই বুকের ভেতরটা ধক করে উঠল। মাটির বুক ফুঁড়ে যেন বেরিয়ে আছে একটা মানুষের মাথার খুলি, কিন্তু আস্ত নয়, বিভৎসভাবে দ্বিখণ্ডিত। রোদের আলো পড়ে খুলির ফাটলগুলো আরো স্পষ্ট, আরো ভয়ানক দেখাচ্ছে। কোটরগুলোর ভেতর অন্ধকার যেন এই দিনের বেলাতেও বাসা বেঁধে। পরাণ জ্যাঠা ইধিকার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতেই শিউরে উঠলেন। তার গলাটা এই ভর দুপুরের রোদেও বরফের মতো ঠান্ডা শোনালো। এই যে একে নেই, এই জায়গাটাই মিনময়ূরে দাও করা হয়েছিল। ওর পুরা শরীরটা সেদিন একে নেই পড়িছিল। জ্যাঠার কথাগুলো যেন মন্ত্রের মতো কাজ করে। ইধিকা এক অদ্ভুত ঘোরের মধ্যে হাত বাড়ায়। উত্তপ্ত মাটির উপরে পড়ে থাকা খুলির দুটো টুকরো সে দুই হাতে তুলে নিল। যেই না সে দুটো অংশকে জোড়া লাগিয়েছে, হঠাৎ প্রকৃতির রূপ বদলে যায়। এতক্ষণের স্তব্ধ দুপুর ভেঙে আচমকা এক পাগলা হাওয়া বইতে শুরু করল। ধুলোর একটা ছোটখাটো ঘূর্ণি তৈরি হলো ওদেরকে ঘিরে। আর তারপরেই দুজনের বিস্ময়কর দৃষ্টির সামনে ইধিকার হাতের তালু থেকে নরমুণ্ডটা যেন জীবন্ত হয়ে ছিটকে বেরিয়ে গেল। মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে সেটা শূন্যেই ভেসে রইল। প্রখর রোদের মাঝে শূন্যে ভাসমান ওই খুলিটার ছায়া পড়ল মাটিতে। ইধিকা চিৎকার করে উঠল, পরাণ জ্যাঠা দেখুন, ওই নরমুণ্ডটাকে আমাদের অনুসরণ করতে হবে, ওটা আমাদের পথ দেখাচ্ছে। বাতাসের তোড়ে ভাসতে ভাসতে খুলিটা এগিয়ে গেল। দিনের আলোয় একটা উড়ন্ত নরমুণ্ড। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে পরাণ জ্যাঠা কয়েক মুহূর্ত নড়তেই পারলেন না। তারপর সংবিত ফিরে পেতেই ইধিকার পিছনে একরকম ছুটতে শুরু করলেন। রোদের তাপ তখন আর গায়ে লাগছে না। মাঠ পেরিয়ে ঝোপঝাড় মারিয়ে তারা ছুটল সেই ভাসমান খুলির পিছু পিছু। জমির একেবারে শেষ প্রান্তে, যেখানে একটা মরা বাবলা গাছ দাঁড়িয়ে আছে একা। ঠিক তার নিচে গিয়ে নরমুণ্ডটা হঠাৎ স্থির হল, তারপরে ধপ করে মাটিতে খসে পড়ল। চারিদিক আবার আগের মতো শান্ত, শুধু ওই মরা গাছটার নিচে খুলিটা স্থির হয়ে পড়ে। এদিকে সেই দিকে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইল। তারপর অত্যন্ত গম্ভীর স্বরে বলল, পরাণ জ্যাঠা, আমাদের অনেক লোক দরকার, এই জমি খুঁড়তে হবে। তবে কেন এমন করছি আর এসব করেই বা কি হবে, এখন দয়া করে জিজ্ঞেস করবেন না, সময় এলে সব জানতে পারবেন। কিন্তু মা, কিছু একটা বলতে গেল পরাণ জ্যাঠা, কিন্তু ইধিকা তাকে থামিয়ে দিয়ে বলল, এই জমি খোঁড়ার কাজে কাউকে পাবো না, তাই তো? বেশ, সবাইকে বলবেন তাদেরকে এই কাজের জন্য অনেক টাকা দেওয়া হবে। আশা করি টাকার প্রয়োজন এখন সবার। রঞ্জনের জমি থেকে বেরিয়ে ইধিকা ফোন করল রমাকান্ত প্রামাণিককে। সমস্ত ঘটনা তাকে খুলে বলল। সাহায্যের আশ্বাসও দিলেন রমাকান্ত বাবু, তবে উনি জানালেন যে লোকজন নিয়ে পৌঁছাতে ওনার সন্ধে হয়ে যাবে। পরাণ জ্যাঠা, আমাকে আপনাদের মোড়লের বাড়ি একবার নিয়ে চলুন।
আধ ঘন্টার মধ্যে পরাণ জ্যাঠার সাথে ইধিকা পৌঁছে যায় গ্রামের মোড়ল গুণধর মণ্ডলের বাড়ি। মোড়লের বাড়িতে শোকের ছায়া, কারণ ওই ধান ক্ষেতের বিভীষিকার শেষ শিকার হয়েছে এই বাড়িরই ছেলে। মোড়লের ছেলে গোপাল এসে দরজা খোলে। এরকম পরিস্থিতিতে আপনাদের বিরক্ত করা উচিত নয়, কিন্তু গোপালবাবু, আমি নিরুপায় হয়ে এসেছি। আপনার বাবার সাথে কয়েকটা কথা বলা প্রয়োজন। গতকাল ইধিকা যখন পৌলমীকে বাঁচিয়েছিল সেখানে উপস্থিত ছিল গোপাল, তাই ইধিকা এখন কেন তার বাবার সাথে দেখা করতে চায় সেটা অনুমান করতে খুব একটা অসুবিধা হলো না গোপালের। দেখুন, আমার বাবা অসুস্থ, বুঝতেই পারছেন আমার বাড়ির অবস্থাটা এই মুহূর্তে ঠিক কি। এই মুহূর্তে বাবাকে বিরক্ত করা ঠিক হবে না, আপনারা পরে আসুন। পরে নয় গোপালবাবু, আমাকে এক্ষুনি ওনার সাথে কথা বলতে হবে। যদি আপনি কথা বলতে দেন তো ভালো, না হলে আমাকে থানায় যেতে হবে। এমনিতেই কিছুক্ষণ পর থানার অফিসে রমাকান্ত বাবু আসবেন। ইধিকার কথা শুনে একরকম অনিচ্ছা সত্ত্বেও ওদেরকে নিয়ে বাবার ঘরে গেল সে। একজন বছর 65 বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন। বৃদ্ধর শরীরটা প্রায় বিছানার সাথে মিশে গিয়েছে। বাবা, বাবা, এনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। এবার সে বিছানা থেকে মাথা তুলে পরাণের দিকে চায়। এটা কাকে সাথে করে নিয়ে এসেছো পরান্দা? শহরের মেয়ে বুঝি? পরাণ জ্যাঠাকে উত্তর দিতে হয় না, এগিয়ে আসে ইধিকা। আগে হ্যাঁ গুণধর বাবু, আপনি ঠিকই ধরেছেন। আমি কয়েকটা কথা জেনেই চলে যাব। রঞ্জনকে কে খুন করেছে, আপনি না আপনার লোকেরা? আচমকা এমন একটা প্রশ্নের জন্য ঘরে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। বিদ্যুৎ পৃষ্ঠের মতো সকলে চমকে উঠল। গুণধর বাবুও বিছানা ছেড়ে উঠে বসলেন। সাহস কি করে হয় তোমার আমাকে এ প্রশ্ন করার? বেরিয়ে যাও। এখন আমি এই প্রশ্নটা করছি, কিছুক্ষণ পর পুলিশ এসে আপনাকে এই প্রশ্নটা করবে। রঞ্জনের লাশ খুঁজে পাওয়া গেছে, আর জানেন সেটা খুঁজে পেতে কে সাহায্য করেছে? মৃন্ময়ী। রঞ্জন কোনো গহনা চুরি করেনি, আপনি লোক লাগিয়ে সেগুলো চুরি করিয়েছিলেন। আর আপনার নাতি সৌরভ কেন মারা গিয়েছে জানেন? কারণ চুরির গহনা দিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন। মেয়েটা একের পর এক যেন বোমা দেখে চলেছে। সে যে এত দৃঢ়তার সাথে মিথ্যে কথা বলতে পারে সেটা সত্যি জানতো না পরাণ জ্যাঠা। এমন কিছু যে একটা ঘটাবেই মেয়ে, সেটার আভাস ঘুণাক্ষরেও পায়নি সে। তাই তারও বিস্ময়ের মাত্রা কিছু কম নয়। বিস্ফারিত নেত্রে সে কেবল চেয়ে রইল ইধিকার দিকে। ইধিকা এক নিঃশ্বাসে বলে চলেছে, এতদিন আপনার নাতি বিলাসপুর আসতো নবান্ন উৎসবের দিন, অর্থাৎ ততদিনে ফসল কাটা হয়ে যেত। কিন্তু এবার আসলো নবান্নর আগে। এই সুযোগটারই অপেক্ষায় ছিল মৃন্ময়ী। খুব সাধারণ গৃহবধূ ছিল মৃন্ময়ী। আপনি আপনার স্বার্থ চরিতার্থ করতে তাকেই টার্গেট করলেন, তাকেই ডাইনি অপবাদ দিয়ে মেরেই ফেললেন। গুণধরের গলার জোর তখন আরো বেড়েছে। এত বড় সাহস তোর? এতটুকু একটা মেয়ে বাইরে থেকে এসে আমারই গ্রামে আমারই বাড়িতে ঢুকে আমাকেই অপমান করিস? কি হে পরাণ, এই অসভ্য মেয়েটাকে তুমি বলনি? শুনে রাখ, মৃন্ময়ী মারা গিয়েছে বজ্রপাতে। আর এর জন্য দায়ী আপনি। ইতিমধ্যে গুণধর চোখের ইশারায় গোপালকে কিছু একটা বলে দিল। কোনো রকম সতর্ক হওয়ার আগেই বিদ্যুতের গতিতে ঘরের মধ্যে ঢুকে এলো কয়েকজন। আর এই সময় ঘরের দরজাটাও বাইরে থেকে কে যেন বন্ধ করে দেয়। আগত লোক দুইজন ঘরে ঢুকেই চেপে ধরে ইধিকাকে। এদিকে গোপাল চেপে ধরেছে পরাণ জ্যাঠাকে। ছাড়, ছাড় আমাকে, ছাড় বলছি। ইধিকা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। বয়সের ভারে পরাণ জ্যাঠাও গোপালের সাথে পাল্লা দিয়ে উঠতে পারেন না। ছাড়ো বলছি, এমন করো না, ছাড়ো বলছি, ধম্মে সইবে না, এসব করো না। এবার অসুস্থ গুণধর মণ্ডল দিব্যি বিছানা ছেড়ে নেমে এগিয়ে এলো ইধিকার কাছে। ইধিকার চুলের মুঠি ধরে ঝাঁকুনি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, খুব তেজ না তোর? শহরের মেয়ে হয়ে গায়ের মোড়লের লেজে পা দিয়েছিস? ভেবেছিস পুলিশ ডাকবি? সত্যি কথাটা সকলকে বলে দিবি?
এই গ্রামের মাটি কত রক্ত খেয়েছে তার হিসেব নেই। আরো দুজনকে গিলে খেলে বোধহয় বদ হজম হবে না। পাপ কোনোদিনও চাপা থাকে না গুণধর বাবু, আমাকে মেরে ফেললেও সত্যিটা মরবে না। চুপ কর, একদম চুপ। শোন পরাণ, তোর আর তোর এই শহুরে নাতনি বড় বেশি ফরফর করছিস। তোদের এই বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না। ওরে কেষ্ট, দে তো, এদের গলা দুটো নামিয়ে দে। তারপর এদেরকে এমন ভাবে পুঁতবি যেন কাক পক্ষীতেও টের না পায়। একজন ষণ্ডা মার্কা লোক চকচকে একটা ভোজালি নিয়ে ইধিকার দিকে এগিয়ে যায়। ছাড়, ছাড় আমাকে। ভোজালির ধারালো ফলাটা ইধিকার গলার কাছে ঠেকতেই ইধিকা চোখ বন্ধ করে ফেলল। মুহূর্তে ঘরের মধ্যের আবহাওয়া বদলে যায়। বাইরে থেকে এক অদ্ভুত হাড় হিম করা বাতাস ঘূর্ণিঝড়ের মতো শোঁ শোঁ করে ঘরের ভেতর ঢুকে এসেছে। আর সেই বাতাসের তোড়ে ইধিকার গলায় ভোজালি ধরা লোকটা ছিটকে দেওয়ালে গিয়ে আছড়ে পড়ল। বাতাসটা যেন জীবন্ত, সেটা সরাসরি পাক খেতে শুরু করলো এবার গুণধর আর গোপালের চারপাশে। কি হচ্ছে? আমার শরীর পুড়ে যাচ্ছে। আগুন, আগুন! কোনো আগুন দেখা যাচ্ছে না, কিন্তু গুণধর আর গোপালের চামড়া যেন অদৃশ্য আগুনে ঝলসে যাচ্ছে। গোপাল তার বাবাকে বাঁচাতে হাত বাড়াতেই সেই অদৃশ্য শক্তি তাকেও গ্রাস করে নিল। বাবা, বাবা গো, আমার চোখ, আমার চোখ, কি জ্বালা, আমার চোখ, আমার চোখ, আমার চোখ। বাতাসের ঘূর্ণির ভেতর থেকে একে একে ছিটকে আসতে লাগলো লাল রক্ত মাখা দলা পাকানো মাংসপিণ্ড। দুটো গোল মতো কিছু ছিটকে এসে পড়ল ইধিকার পায়ের ঠিক সামনে। ইধিকা শিউরে উঠে পিছিয়ে গেল। মেঝেতে পড়ে লাফাচ্ছে গোপালের দুটো তাজা চোখ। মণিগুলো তখনও নড়ছে। এক বিভৎস নারকীয় দৃশ্য। আমার ছেলেকে ছেড়ে দে, দোয়াই তোদের। গোপালের কোনো দোষ নেই, ও তখন ছোট ছিল। আমি সব স্বীকার করছি। আমি লোক দিয়ে রঞ্জনকে খুন করিয়েছিলাম। সুদের কারবারে রঞ্জন বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই আমি ওকে সরিয়েছি। মৃন্ময়ীর ঘরে তন্ত্রের জিনিসপত্র আমি রেখেছিলাম ওকে ডাইনি সাজাতে। আমি দোষী, দোহাই মা, আমার বংশলোপ করিস না। গুণধরের স্বীকারোক্তিতেও আজ এই অদৃশ্য আক্রোশ কমল না। বাতাস চিরে ভেসে এলো এক অশরীরী হাড় হিম করা নারী কণ্ঠ। দেরি হয়ে গেছে রে গুণধর, অনেক দেরি হয়ে গেছে। মরবে, সবাই মরবে। এই গ্রামের যে আমাকে আটকানোর চেষ্টা করবে তার মৃত্যু অবধারিত। আমার জ্বালা না জোড়লে এই গ্রামের চিতা নিভবে না, নিভবে না। ততক্ষণে ঘরের পর্দা আর আসবাবে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। সে আগুন কোনো সাধারণ আগুন নয়, নীলচে আভা তার। পালাও ইধিকা, এখানে থাকলে আমরা সবাই পুরি ছাই হয়ে যাব। পালাও, পালাও। পরাণ জ্যাঠা ইধিকাকে এক প্রকার জোর করেই মোড়লের বাড়ি থেকে বার করে নিয়ে এলেন। হাইওয়ে, একটা দ্রুতগামী গাড়ি। সময় বিকেল গড়িয়ে সন্ধে। গাড়ির পিছনের সিটে বসে আছেন ইধিকার মা আর বাবা। ইধিকার মায়ের মুখ থমথমে, চোখে উদ্বেগের ছায়া। তিনি বারংবার ঘড়ি দেখছেন। ভাই একটু জোরে চালাও প্লিজ, মেয়েটা যে কি বিপদে আছে কে জানে। বিলাসপুর পৌঁছতে আর কতক্ষণ?
নির্দিষ্ট সময়ের আগেই ইধিকার মা কলকাতায় ফিরে এসেছিলেন। তারপর ইধিকার বিলাসপুর গ্রামে যাওয়ার বিষয় জানতে পেরে তৎক্ষণাৎ ইধিকার বাবাকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। মোড়লের বাড়ি থেকে বেরিয়ে ইধিকা সোজা পৌঁছায় রঞ্জনের জমিতে। সন্ধে হয়ে এসেছে। পুলিশ অফিসার রমাকান্ত প্রামাণিক ওনার দেওয়া কথা মতো কয়েকজন লোক নিয়ে এসে হাজির। তবে এখন রঞ্জনের জমির পাশে মনে এক রাশ উৎকণ্ঠা নিয়ে গ্রামবাসীরাও জড়ো হয়েছে। সূর্য অস্ত গিয়েছে, চারপাশ অন্ধকারে মোড়া। কেবল পুলিশ জিপের হেডলাইট আর গ্রামবাসীদের হাতের মশালের আলোয় রঞ্জনের জমিটা খোঁড়া চলছে। ঝিঁঝির ডাক নেই, তার বদলে বাতাসে এক ভারী গুমোট ভাব। এতগুলো লোক উপস্থিত, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশে। কেবল কোদাল দিয়ে মাটি কোপানোর খপ খপ শব্দ ছাড়া আর দ্বিতীয় কোনো শব্দ নেই। সকলে এক প্রকার শ্বাস রুদ্ধ করে তাকিয়ে আছেন গর্তের দিকে। সবার সামনে ইধিকা, রমাকান্ত বাবু এবং পরাণ জ্যাঠা। হঠাৎ কোদালে খট করে একটা ধাতব কিছু বাধার শব্দ হয়। উত্তেজিত হয়ে সকলে ঝুঁকে পড়ে গর্তের দিকে। ধীরে ধীরে মাটি সরাতেই বেরিয়ে আসে পাঁজরের হাড়। আরো একটু খুঁড়তেই পুরো কঙ্কালটা দৃশ্যমান হলো। সঙ্গে সঙ্গে একটা শোরগোল উঠল উপস্থিত মানুষগুলোর মধ্যে। তবে কাজ এখনো বাকি ছিল। ইধিকা এক লাফ দিয়ে গর্তের মধ্যে নামল। কঙ্কালটাকে খুঁটিয়ে দেখতে গিয়ে গলার কাছে একটা কিছু দেখে ঝুঁকে পড়ে সেটা হাতে তুলে নিল। মশাল আর টর্চের আলোয় স্পষ্ট দেখা গেল একটা কালো হয়ে যাওয়া লকেট। ইধিকা কাঁপা হাতে লকেটটায় চাপ দিতেই সেটা খুট করে শব্দ করে দুভাগ হয়ে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একজোড়া ঝাপসা হয়ে যাওয়া ছবি। জিনিসটা নিয়ে তৎক্ষণাৎ উপরে উঠে এলো ইধিকা। পরাণ জেঠু, এটা একবার দেখো তো। এই বলে লকেটের ভেতরের সেই ঝাপসা ছবি দুটো পরাণ জেঠুর চোখের সামনে তুলে ধরতেই চমকে উঠলেন তিনি। নিজের অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে গেল, রঞ্জন আর মিন্ময়ের ছবি। এই এক কথায় আশেপাশের কোলাহল আরো বাড়ল। জিনিসটা আরো এক দুইজন গ্রামবাসীর হাতে ঘুরতেই ব্যাপারটা নিশ্চিত হয়। যেহেতু লকেটটা ওই কঙ্কালের গলাতেই পাওয়া গিয়েছে, তাই বুঝতে আর কারো বাকি রইল না, আসলে কঙ্কালটা রঞ্জনের। সেই সাথে সকলের চিন্তা ভাবনা, এতদিনের হিসেব নিকেশ যেন এক লহমায় বদলে গেল। সকলে তখন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এবার ইধিকা মুখ খুলল। আমার অনুমান নির্ভুল। আসলে এখানেই পুঁতে রাখা হয়েছিল রঞ্জনের শরীরটা। শোনো তোমরা। এই বলে ইধিকা তার কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে কিছু একটা বার করল। তারপর সেটাকে হাতের মুঠোয় ধরে শূন্যে উঁচিয়ে ধরল। জিনিসটা একটা রেকর্ডার। যন্ত্রটির সুইচ চাপতেই ইধিকার হাতে ধরা রেকর্ডার থেকে ভেসে এলো মোড়ল গুণধরের উৎকণ্ঠিত স্বীকারোক্তি। আমি সব স্বীকার করছি। আমি লোক দিয়ে রঞ্জনকে খুন করিয়েছিলাম। সুদের কারবারে রঞ্জন বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই আমি ওকে সরিয়েছি। মৃন্ময়ীর ঘরে তন্ত্রের জিনিসপত্র আমি রেখেছিলাম ওকে ডাইনি সাজাতে। আমি দোষী, দোহাই মা, আমার বংশলোপ করিস না। এই সময় হঠাৎ প্রকৃতির রূপ বদলায়। আকাশ চিরে চমকে ওঠে বিদ্যুৎ। কিন্তু একটু আগেও আকাশে কোনো মেঘ ছিল না। সকলে চমকে আকাশের দিকে চেয়ে দেখে কালো মেঘে ঢেকে গিয়েছে। এবার একটা খটমট শব্দ কানে আসতেই সকলের দৃষ্টি ঘুরে যায় গর্তের দিকে। রঞ্জনের কঙ্কালটা আচমকা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ভয়ে দুই পা পিছিয়ে যায় সকলে। একাধিক বিস্ফারিত দৃষ্টির সামনে চোখের পলকে রঞ্জনের কঙ্কালটা মাধ্যাকর্ষণ অগ্রাহ্য করে সোজা শূন্যে ভেসে ওঠে। ঠিক এই সময় ইধিকার কাঁধে ঝোলানো ব্যাগটাতেও আলোড়ন ওঠে। তার ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসে সেই দ্বিখণ্ডিত করটি।
তারপর শূন্যে ভাসমান কঙ্কালটার পাশে স্থির হয়। সঙ্গে সঙ্গে বাতাসটা ভরে ওঠে পোড়া মাংসের গন্ধে। মনে হচ্ছে যেন কাছেই কোথাও শ্মশানের চিতা জ্বলছে। আর ঠিক এই সময় শোনা যায় কণ্ঠটা, আজ আজ গোটা বিলাসপুর মরবে, গোটা বিলাসপুর মরবে। আমরা আমরা মারবো, আমরা মারবো। হঠাৎই রঞ্জনের জমির চারপাশে দাও দাও করে জ্বলে উঠল এক নীলচে আগুনের বলয়। আগুনের শিখাগুলো যেন জীবন্ত, লকলক করছে শিকারের আশায়। বাতাসে ভেসে বেড়াচ্ছে হাড়হিম করা এক আদেশ, তোরা একে একে আগুনে ঝাঁপ দে, পাপের প্রায়শ্চিত্ত কর। আয়। ভিড়ের মধ্যে থেকে দুইজন জোয়ান ছেলে এগিয়ে গেল। তাদের চোখের মনি সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে, মুখ ভাবলে সিন। তারা সোজা হেঁটে গিয়ে ওই নীলচে আগুনের মধ্যে ঢুকে পড়তেই যাবে। মুহূর্তের মধ্যে ইধিকা দৌড়ে গিয়ে ওই দুজনের সামনে দুহাত প্রসারিত করে বাধা হয়ে দাঁড়ালো। না, থামুন আপনারা। ইধিকার স্পর্শে লোক দুটোর সম্মোহন কেটে যায়। তারা ভয় পিছিয়ে আসে। ইধিকা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমি জানি তোমাদের উপর অনেক অন্যায় হয়েছিল, কিন্তু এরা এখন অনুতপ্ত। এরা ক্ষমা চাইছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে এরা। দয়া করে তোমরা এদের ক্ষমা করে দাও। এবার বাতাস চিরে শোনা যায় একটা অট্ট হাসি। তোর সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না রে মেয়ে, কোনো শত্রুতা না। কিন্তু তুই এই পাপীদের বাঁচাতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলি। এবার তুইও মরবি। এবার ইধিকার শরীরটা হঠাৎ এক অদৃশ্য শক্তির টানে শূন্যে প্রায় 10 ফুট ওপরে উঠে যায়। তার হাত পাগুলো অস্বাভাবিকভাবে উল্টো দিকে বেঁকে যেতে শুরু করে। যন্ত্রণায় ইধিকার মুখ নীল হয়ে আসে। ঠিক এই মুহূর্তে সকলের পিছন থেকে ভেসে এলো আরেকটি নারী কণ্ঠস্বর। ওকে ছেড়ে দাও মৃন্ময়ী, ও তোমার মেয়ে, নিজের রক্তকে মারবে তুমি। মুহূর্তের মধ্যে ঝড় থেমে গেল। ইধিকার বেঁকে যাওয়া হাত পা শিথিল হলো। তার শরীরটা ধীরে ধীরে নেমে এলো মাটিতে। সকলের দৃষ্টি ততক্ষণে শব্দের উৎসের দিকে ঘুরে গিয়েছে। পিছনে ফিরে সকলে দেখছে একজন অচেনা পুরুষ এবং মহিলা দাঁড়িয়ে আছেন। ইধিকাও ঘুরেছে পিছনে। তার মুখ থেকে অনেক কষ্টে বেরিয়ে আসে, মা, তুমি এখানে? এবার সেই নারী দৌড়ে সামনে এগিয়ে এলেন। শূন্যে ভাসমান মৃন্ময়ী এবং রঞ্জনের প্রেতকে উদ্দেশ্য করে বললেন, মনে আছে মৃন্ময়ী সেদিনের সেই কাল রাতের কথা? আমি ঈশিতা সান্যাল এগ্রিকালচার ক্যাম্পে এসেছিলাম। তুমি আর রঞ্জন ছিলে আমার বন্ধু। রঞ্জন নিখোঁজ হওয়ার পর আমি কথা দিয়েছিলাম তোমাকে কলকাতায় নিয়ে যাব, কিন্তু তার আগে ওরা তোমাকে ডাইনি সাজালো। সে রাতে আমি অনেক চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারলাম না। সবাই চলে যাওয়ার পর অনেক রাতে আমি এসেছিলাম তোমাকে নিতে। তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি এসে দেখি তুমি সন্তান প্রসব করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছ। আমি তখন কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। এদিকে সদ্যজাত শিশুটি বৃষ্টির জলে ভিজে থরথর করে কাঁপছিল। আমি তাড়াতাড়ি নাড়ি কেটে ওকে কোলে তুলে ছুটি গাড়ির দিকে। তোমার মেয়েকে আমি গাড়িতে রেখে তোমার কাছে আসছিলাম। এমন সময় আকাশটা ঝলসে উঠল। খুব জোরে একটা বাজ পড়লো আশেপাশেই। আমি কোনো মতে নিজেকে সামলে কিছুটা এগোতেই দেখি তোমার শরীরটা দাউ দাউ করে চলছে। দেখো মৃন্ময়ী, আমি ওকে নিজের মেয়ের পরিচয় মানুষ করেছি। আমি যখন শুনলাম ও বিলাসপুরে এসেছে, আমি বুঝেছিলাম ওর নিয়তি ওকে এখানে টেনে এনেছে। তাই আমি ছুটতে ছুটতে আসছি। চারপাশ একেবারে শান্ত হয়ে গেল।
নীলচে আগুনটা নিভে গিয়ে একটা স্নিগ্ধ সোনালি আভা ছড়িয়ে পড়ল রঞ্জনের কঙ্কাল আর মৃন্ময়ীর করটির চারপাশে। এবার শূন্যে ভেসে উঠল দুটো ছায়ামূর্তি, একজন সুঠাম পুরুষ আর একজন গ্রাম্য রমণী। তাদের মুখে আর কোনো আক্রোশ নেই, আছে এক পরম প্রশান্তি। উপস্থিত গ্রামবাসীরা ততক্ষণে স্থানু বনে গিয়েছে। এসব তারা কি দেখছে, কি শুনছে, কিছুই বুঝে উঠতে না পেরে কিংকর্তব্য বিমূঢ়ের ন্যায় দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তি দুটো এবার ইধিকার দিকে এগিয়ে এলো, তারপর হাত বাড়িয়ে যেন মাথায় স্পর্শ করল। এক ঝলক ঠান্ডা বাতাস ইধিকার গালে আলতো ছোঁয়া দিয়ে গেল এবং কোনো এক জাদু বলে তার শরীরের সমস্ত যন্ত্রণা মুহূর্তে কোথায় যেন উবে গেল। মনে হলো কেউ তার কানে কানে বলছে, ভালো থাকিস মা। দেখতে দেখতে কঙ্কাল দুটিতে এবার আপনি থেকেই আগুন জ্বলে উঠল। তবে আগুন আর ধ্বংসের নয়, মুক্তির। কিছুক্ষণের মধ্যে ছাই হয়ে মিলিয়ে গেল সমস্ত আক্রোশ। এগিয়ে এসে ইধিকার মাথায় হাত রাখলেন পরাণ জ্যাঠা। কেঁদো নে মা, কেঁদো নে। ওনারা তোমারে আশীর্বাদ করি গেলেন। তোমার আরো একজন মা বাবা তো রইলেন, তাদের সাথে ভালো থাকো। এখন একটা ব্যাপার আমার কাছে স্পষ্ট হলে, একদিন কেন মোড়লরে মারেনি মিন্ময়ী, কারণ তোমার এই জমিটি পার রাখতেই রঞ্জনের আত্মা জেগে উঠেছিল। ওরা আসলে দুজন মিলি মোড়লে মারতে চেয়েছিল। মিন্ময়ী একা প্রতিশোধ নিতে চায়নি। পরের দিন সকাল, গ্রামের মেঠো পথ, সকালের কাঁচা রোদ। ইধিকার গাড়ি ছাড়ছে। পুরো গ্রাম রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। সবার চোখে মুখে অপরাধ বোধ আর এক রাশ কৃতজ্ঞতা। পৌলমী দৌড়ে এসে গাড়ির জানলার কাছে দাঁড়ালো। তুমি আবার আসবে তো দিদি? ইধিকার মা ঈশিতা সান্যাল হাসলেন। তার পাশে বসে থাকা ইধিকার হাতে হাত রেখে বললেন, শুধু ও নয়, এবার থেকে আমরা সবাই আসবো মাঝে মাঝে। এই গ্রামের উন্নতি করা, রঞ্জনের স্বপ্ন পূরণ করার দায়িত্ব এবার থেকে আমাদেরও। গাড়ি ধুলো উড়িয়ে এগিয়ে গেল দিগন্তের দিকে। পেছনে পড়ে রইল এক অভিশপ্ত ইতিহাসের সমাপ্তি আর এক নতুন শুরুর আশ্বাস। अजनबी हवाएं बेकरार है, अजनबी हवाएं बेकरार है, तेरे ही सदाई आजा आजा।
अब तो तन्हाइयाँ मेरी, पीछे पीछे मैं आगे परछाइयाँ तेरी। ऐसे कैसे टूटेगी यादों की कड़ी, सांसों से बंधी है तेरी सांसों की यारी। जिंदगी ये मेरी है अमानत तेरी। तू आजा रगों में समा जा, पुकारे